শুরু হয়ে গেছে? হ্যাঁ শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ। আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। আচ্ছা আমরা কি আমি আমার ভিডিওটা বন্ধ করলে কি স্ক্রিনের সাইজ মানে স্ক্রিন সাইজটা বেড়ে ভালো হয়ে যাবে, পরে রেকর্ডিংটা দেখতে সুবিধা হবে? জানাবেন যদি সেরকম হয়, তাহলে আমি আমার ভিডিওটা বন্ধ করব। হ্যাঁ ঠিক আছে, আমি জানাচ্ছি। আচ্ছা আমরা আপনাদের দেখবেন একটা লিংক পাঠিয়েছি, একটা এইরকম লিংক গ্রুপের মধ্যে পোস্ট করেছি। আমরা অবশ্যই এখানে মিউচুয়াল ফান্ড ক্যাটাগরাইজেশন আছে কভার করবো। সবার আগে মিউচুয়াল ফান্ড ক্যাটাগরাইজেশন কভার করবো না, ফার্স্টে একটু বেসিক্স অফ মিউচুয়াল ফান্ড টাচ করবো, তারপর আমরা মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরাইজেশনসে যাবো। ক্যাটাগরাইজেশন খুব ইম্পর্টেন্ট, তো ক্যাটাগরাইজেশনের জন্য একটা পার্টিকুলার স্ক্রিনশটও শেয়ার করবো যদি পারেন, তো এটার আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। তো এটা আমরা দেখাবো টোটাল কতগুলো ক্যাটাগরাইজেশন আছে। আমরা আগে একবার আপনাদের দেখিয়েছিলাম যে মোরাললেস 37টা মতো আছে। তো এটা ব্রডলি 5টা পঞ্চ পাণ্ডব হয়, একটা ইকুইটি মিউচুয়াল ফান্ডস, হাইব্রিড, আদার স্কিম, সলিউশন ওরিয়েন্টেড আর ডেট ফান্ডস। ঠিক আছে, এগুলো আমরা আলোচনা করব। আমরা লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ বলেছিলাম, আশা করি মনে আছে, একবার টাচ এন্ড গো করবো। আর এই ক্যাটাগরাইজেশনটা বলার সময় ডেট ফান্ডের কিছু ইকুয়েশন বলবো। আমাদের মিউচুয়াল ফান্ডের 2 দিন লাগবে, আমরা সেটা কভার করবো। ট্যাক্সেশন তার মধ্যে মিউচুয়াল ফান্ড ট্যাক্সেশন দেবো। তো আজকে বেসিক্স থেকে একটা মিউচুয়াল ফান্ড, এটা কাইন্ডলি স্ক্রিনশট একটা নিয়ে নিন। এটা আমি হোয়াটসঅ্যাপে ফেলতে পারবো না কারণ মোবাইল এটা নেই। আপনারা স্ক্রিনশট এটা ক্যাপচার করে নিন, এটা তো অনেক জিস্টে দেওয়া আছে। আপনি এমফিল ওয়েবসাইট থেকে যেটা দিচ্ছি সেটাতেও হবে, এটা কাইন্ডলি একটা স্ক্রিনশট নিন। থ্যাংক ইউ। এবার চলুন আমরা একটু স্ক্রিনে দেখে নিই। দেখুন মিউচুয়াল ফান্ড বেসিক্যালি দই আর দুধের সম্পর্ক। দই হচ্ছে ইজ এ ডেরিভেটিভ অফ দুধ। সিমিলারলি আমি ইকুইটি মিউচুয়াল ফান্ড হিসেবে বলছি, মিউচুয়াল ফান্ডের ডেটও পাবেন। ধরুন ব্লু চিপ বলে এসবিআই এর একটা ফান্ড আছে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে কোনো ফান্ড হাউসের দেখুন কিরকম হয় জিনিসটা একটু বুঝেন। আমার স্ক্রিনটা আসবে আশা করি, একটু দাঁড়াবেন। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ব্লু চিপ এসবিআই ব্লু চিপ ফান্ড লেখা আছে, একটু হ্যাঁ না বলবেন। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ, থ্যাঙ্কস। তো বেসিক্যালি মিউচুয়াল ফান্ড করছে কি, আমি ডেটে পরে আসছি। ইকুইটি মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট ইকুইটিটাকে ছানবিন করে ডাইরেক্ট ইকুইটি থেকে জিনিসপত্র বেছে আপনাকে একটা পোর্টফোলিও বানিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, পোর্টফোলিও ইজ অলওয়েজ বেটার দ্যান ইন্ডিভিজুয়াল স্টক। আপনার নিজের কোম্পানি যদি হয়, একটা স্টকের উপর বেস করে কোনোদিন কিছু কাজ করা যায় না। একটা কনসেন্ট্রেটেড পোর্টফোলিও হতে পারে, কম স্টক হতে পারে, কিন্তু একটা কালেকশন অফ স্টকস হতে হবে, রিস্কটা অনেকটাই মিটিগেট করে যায়। এখানে একটা শব্দ 2-3টে বলে দিই, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মানে কত টাকার ফান্ড, কত লোক এখানে বিনিয়োগ করেছে। তো আমরা আপাতত যেটা সামনে দেখতে পাচ্ছি প্রায় 43,978 কোটি টাকা। ঠিক আছে, এখানে আমরা এটা একটা ব্যাপার, সমস্ত ফান্ডের একটা অবজেক্টিভ থাকে, ভালো লাগুক না লাগুক একটু পড়ে নেবেন। এখানে একটা দামি কথা বলেছি, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট, সেটা আমরা আসবো। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট কাকে বলে? ফান্ড ম্যানেজারের নাম থাকে এখানে, এন্ট্রি লোড সব জায়গাতেই কমে গেছে, উঠে গেছে, কিন্তু এটা থাকে এক্সিট লোড। এক্সিট লোড মানে এখানে যেমন বলছে 1 বছরের আগে যদি বেরিয়ে যান, বিনিয়োগ করার পর 1 বছরের আগে বেরিয়ে গেলে আপনাকে একটা 1% এক্সিট লোড দিতে হবে। মানে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, ধরুন 1,10,000 টাকা হয়েছে, আপনি আনন্দ পাচ্ছেন, বেরিয়ে যাবেন, তাহলে আপনাকে 1 বছরের মধ্যে, তাহলে 1,10,000 ধরলাম, যেদিনকে আপনি বেরোচ্ছেন 1,10,000 টাকা ফান্ড ভ্যালু হয়েছে, তাহলে 1,10,000 1% আপনাকে কিন্তু এক্সিট লোড হিসেবে চার্জ করা হবে। 1 বছর বাদে বেরোলে এই চার্জটা কাটা হবে না। তো এক্সিট লোড একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। আর একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া বেঞ্চমার্কটা ট্রাফিক স্পিডের মতো ব্যাপার। আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন, তো এখানে কি হবে, অন্য গাড়ির সাথে অন্য গাড়ির কম্পারিজন করা হয় না, একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আমি এসবিআই এর সাথে আইসিআইসিআই এর সাথে টাটার সাথে ধরুন রিলায়েন্স এর নিপন, এরকম ভাবে কম্পেয়ার করা হয় না, এটা বেঞ্চমার্কের সাথে হয়। তাহলে সেম রাস্তায় যদি আমি আর মিস্টার ব্যানার্জি, রাকেশ ব্যানার্জি যদি আমরা গাড়ি চালাই, তাহলে কিন্তু আমাদের পারফরমেন্সটা কম্পেয়ার করা হবে ওই রাস্তাটার সাথে, রাস্তার অ্যাভারেজ স্পিডের সাথে, অ্যাভারেজ ট্রাফিক স্পিডের সাথে, যদিও সেম রাস্তা আমরা চালাচ্ছি। ঠিক আছে, এটা আপনি জেনারেলি যে কোনো ফান্ড হাউসের ভাবে কম্পারিজন হয় না, একটা বেঞ্চমার্ক সেবি দিয়েছে, কম্পারিজন তো করতে হবে, ভালো করলো কি খারাপ করলো। ধরুন আমরা নর্মাল যদি বলি যে একটা ফান্ড 18% রিটার্ন দিয়েছে, জেনারেল 18% রিটার্ন দিলে আমরা খুব ভালো ভাবি, কারণ আমার কাছে বেঞ্চমার্ক হচ্ছে এফডি রেসপেক্টে ভালো দিয়েছে। কিন্তু আমি যদি সেই ধরনের লার্জ ক্যাপ ফান্ড 18% রিটার্ন দিয়েছে, আর বেঞ্চমার্ক দেখছি সেই বছরে রিটার্ন দিয়েছে 20, তার মানে ফান্ডটা আন্ডার পারফর্ম করেছে। তো বেঞ্চমার্কে মিউচুয়াল ফান্ডকে, বিশেষ করে ইকুইটি মিউচুয়াল ফান্ডকে কখনোই আপনি এফডির সাথে কম্পেয়ার করবেন, এটা পুরোপুরি আলাদা অ্যাসেট ক্লাস হয়ে যাচ্ছে। তো এনিওয়েজ এখানে ফার্স্ট টায়ার বেঞ্চমার্ক, ফার্স্ট টায়ার সেকেন্ড টায়ার অনেক সময় কথা পাবেন, ঘাবড়াবার কিছু নেই। ধরুন একটা স্মল ক্যাপ ফান্ড, স্মল ক্যাপের বেঞ্চমার্ক তো লার্জ ক্যাপ হবে না,
ক্যাপ আমরা আলোচনা করেছি। লার্জ ক্যাপ বলতে প্রথম 100 কোম্পানি, ক্যাপ বলতে মার্কেট ক্যাপিটালাইজেশন বোঝানো হচ্ছে। মার্কেট ক্যাপিটালাইজেশন মানে একটা কোম্পানি যতগুলো শেয়ার আছে যা দাম চলছে দুটো মাল্টিপ্লাই করতে। আমরা বলেছি রিলায়েন্স যেমন প্রায় 17 লাখ 18 লাখ কোটি টাকার কোম্পানি, রাইট? তো লার্জ ক্যাপের কম্পারিজন করতে গেলে নিফটি বা সেন্সেক্স আমরা নিই। অনেক সময় নিফটি 50 পাবেন, অনেক সময় নিফটি 100 বা সেন্সেক্স 100 নিয়ে কাজকর্ম হয়। কিন্তু একটা স্মল ক্যাপ হলে স্মল ক্যাপ ইন্ডেক্স নিতে হবে। এবার স্মল ক্যাপ ইন্ডেক্সের লোকে কিন্তু অত নাম শোনেনি, ফাইন্যান্সিয়াল লিটারেসি অতটাও হাই না। স্মল ক্যাপ ফান্ডের একটা প্রেফার্ড বেঞ্চমার্ক বা সেকেন্ডারি বেঞ্চমার্ক হবে, সেটা নিফটি 50। কম্পারিজনটা ঠিক নয়, স্মল ক্যাপকে কখনোই লার্জ ক্যাপের সাথে কম্পেয়ার করা যায় না। স্মল ক্যাপ মানে প্রথম 250টা কোম্পানির পরে মার্কেট ক্যাপ অনুযায়ী প্রথম 100টা লার্জ ক্যাপ, তারপরে 101 থেকে 250 হচ্ছে মিড ক্যাপ, তারপরে স্মল ক্যাপ। কিন্তু লোকে দেয় কেন? একটা গ্রস কম্পারিজনের জন্য দেওয়া হয়, সেই জন্য এত ডিটেলসে না গেলেও হতো। তাও জানিয়ে রাখলাম, এটা ফাস্টার বেঞ্চমার্ক বলতে এটা বোঝায়। আপনি পরবর্তীকালে দেখবেন আমাদের এই ফ্যাক্ট শিটে এসবিআই এর পাবেন, অন্য জায়গাতে পাবেন, একটা প্রেফার্ড বেঞ্চমার্ক বা সেকেন্ডারি বেঞ্চমার্কও বলে দেওয়া হয়, বিশেষ করে এইসব স্মল ক্যাপ ফান্ডের জন্য। কেন লোকে নিফটি সেন্সেক্স জানে, শুনেছে, কিন্তু স্মল ক্যাপের ইন্ডেক্স ফিন্ডেক্স লোকে অত শোনেনি। স্মল ক্যাপের ইন্ডেক্স আছে, আমরা আপনাদের টেকনিক্যাল অ্যানালিসিস করার সময় আমরা এনএসসির একটা লিংক দিয়েছিলাম। দেখবেন পৃথিবীটা কিন্তু শুধু নিফটি আর সেন্সেক্স নয়, পৃথিবীতে প্রচুর ইন্ডেক্স আছে। ইনফ্যাক্ট ইন্ডেক্স ম্যানেজমেন্ট কমিটি আছে, ইন্ডেক্স ম্যানেজমেন্ট কনসালটেন্ট আছে। আমরা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্স এর বলি S&P 500, তো ওরা সব ইন্ডেক্স ম্যানেজমেন্ট কনসালটেন্ট, ঠিক আছে। এনএসসিরও আছে, ইন্ডিয়া ইন্ডেক্স প্রোডাকশন সার্ভিসেস লিমিটেড, IISL, এদের কাজই হচ্ছে ইন্ডেক্স তৈরি করা, সূচক তৈরি করা। বাট এনিওয়ে, সূচকটা খুব ইম্পর্টেন্ট। ফান্ডের বেঞ্চমার্কটা জানবেন, আপনি গাড়িটা ভালো চালালেন খারাপ চালালেন, রাস্তাটা তো বুঝতে হবে রাস্তাটা কেমন, রাস্তার রেসপেক্টে কম্পারিজন করতে হবে, নইলে কিন্তু কম্পারিজন ঠিক হয় না, ঠিক আছে। তো আপনাদের এখানে দেখুন, এটা বেসিক্যালি এটা যখন মিউচুয়াল ফান্ড কিনছেন, আপনি শেয়ার কিনছেন না, আপনি কিনছেন এক কাপ চা কেনা মানে কিন্তু আপনি চায়ের পাতার মালিকানা পাচ্ছেন না। চা কেনা মানে দুধের মালিকানা পাচ্ছেন, ওই এক কাপ চায়ের মালিকানা পাচ্ছেন। এখানে দুধ, চা পাতা আমি শেয়ার বলতে বোঝাচ্ছি। আপনি বাড়িতে চা যদি করেন তাহলে চা পাতার মালিক আপনি, বাড়িতে চা করলে আপনি দুধের মালিক আপনি। সেটা আপনার ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে, আপনাকে নিজেকে স্কিল লাগবে। আপনাকে আগে চায়ের পাতা গরম করা যায় না, আগে জল গরম করতে হয়, স্কিল লাগবে, ইউটেন্সিল লাগবে, ঘটি বাটি লাগবে, আপনাকে ব্লুমবার্গ টার্মিনাল লাগতে পারে, তো অনেক কিছু লাগবে, স্কিল, টেকনোলজি, টুলস এসব লাগবে। তাই জন্য মিউচুয়াল ফান্ড সস্তায় পুষ্টিকর ব্যাপার, বা আমি মজা করে বলি যে স্ট্রেস, আমি নয়, এটা ইউটিউবে বলা হয় স্ট্রেস অ্যাডজাস্টেড রিটার্ন, ঠিক আছে। স্ট্রেস অনেক কম, উত্তেজনা শুরুতে প্রচন্ড থাকে, কেনার পর তো পৃথিবী শেষ হয় না। কেনার পর পয়সাটাকে মনিটর করতে হবে, দরকার পড়লে পয়সাটাকে ট্রিম করতে হবে, দরকার পড়লে পয়সাটাকে অ্যাডাপ্ট করতে হবে, তারপরে আবার প্রফিট বুক করতে হবে বা লস বুক করতে হবে। তো তিনখানা জেনারেলি কাজ থাকে। ঢুকলাম, পজিশন ম্যানেজ করলাম, বেরিয়ে গেলাম। তো এটা সম্ভব হয় না, এতগুলো স্টকস দুটো চোখ আর একটা মাথা দিয়ে সম্ভব না, ইউ নিড টিম। তো সেই জন্য মিউচুয়াল ফান্ডের সুবিধা। নেট এই হচ্ছে গল্প। তো এটা এবার এই শেয়ারগুলো যদি দাম ওঠানামা করে, অবশ্যই আপনি যখন মিউচুয়াল ফান্ড কিনছেন আপনি ইউনিট পাচ্ছেন। তো ইউনিটের যে দাম হয় সেটাকে ন্যাভ বলা হয়, নেট অ্যাসেট ভ্যালু। তো আপনার এই বাজার বন্ধ হলে 3:30টার সময়, ওই রাত্রিবেলা 8:30 বা 10টা নাগাদ আপডেটেড ন্যাভ পাওয়া যায় সেই দিনে কি হলো। কারণ এর কম্পিটিশন, বাজার বন্ধ হলেই শেয়ারগুলোর দাম পাওয়া যাবে, শেয়ারের দাম পেলে ফান্ডের ন্যাভের ভ্যালু কি হলো পাওয়া যাবে। তো যেমন শেয়ার কিনতে গেলে আপনার পার শেয়ারের দাম হয়, সেরকমই আপনি মিউচুয়াল ফান্ডে ইউনিট কিনতে গেলে ইউনিটের একটা দাম হয়, ন্যাভ বলা হয়, নেট অ্যাসেট ভ্যালু। ওটা প্রত্যেক দিনই ওঠানামা করে, ঠিক আছে। বাজার খোলা থাকলে ওর প্রাইস, কারণ শেয়ারের দাম চেঞ্জ হলো সেটাও চেঞ্জ। এটা আমার গেল বেসিক গ্রস কনসেপ্ট। একটা ক্যাশ অ্যালোকেশন থাকে, কেন প্রত্যেক দিনই কেনা বেচা হলো, মানে লোক তো বলতে পারে যে আমি আজকে টাকাটা বার করবো, দরকার লাগবে, সেটাকে আমরা ক্যাশ ইকুইভ্যালেন্ট বলা হয়। এটা রিডেমশনে অনেক সময় বাজার ওভার ভ্যালুড হলে আমরা পোর্টফোলিওতে দেখতে চাই কত ফান্ড ম্যানেজার ক্যাশ নিয়ে বসে আছে। তার কারণ হচ্ছে আমরা দেখতে চাই যে মানে ফান্ড ম্যানেজার পরবর্তীকালে কতটা টাকা বাঁচিয়ে রেখেছে, ডিপ্লয়মেন্ট করবো। অনেক সময় বাজার ওভার ভ্যালুটা আমরাও ইনভেস্ট করি না, আমরা বলি ঠিক আছে বাজারটা নিচে না বুক করবো। তো ফান্ড ম্যানেজার তো সেটা হয়, কিন্তু এটাকে আমরা ক্যাশ কল বলি, খুব কম। বেসিক্যালি এরা নিজেদের অতটা লিভে দেয় না, কেন বাজারকে টাইমিং ওসব রিস্কি। আমরা 50% ক্যাশে বসে থাকতে পারি, মিউচুয়াল ফান্ডে বসবে না। অনেক নিয়ম কানুন থাকে, যেমন লার্জ ক্যাপের একটা নিয়ম কানুন আছে, 80% ইকুইটিতে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম লার্জ ক্যাপ কোম্পানিতে রাখতেই হবে। অ্যাট এনি পয়েন্ট অফ টাইম 80% লার্জ ক্যাপে রাখতেই হবে। এবং ফান্ড ম্যানেজাররা নিজেদের লেভেলে খুব বেশি হলে 4-5%, 7% ক্যাশ কল রাখে, কিন্তু জেনারেলি প্রেফার করে ইনভেস্ট করে রাখে। তো এখানে আপনাদের সেরকম ভাবে সেক্টর ওয়াইজ অ্যালোকেশন দেখানো হয় যে কোন কোন সেক্টরে রাখা হয়েছে, কতটা আইটি, কতটা কনস্ট্রাকশন, হেলথ কেয়ার। তো এটা একটা গ্রস কনসেপ্ট। আপনি যখনই ফান্ড দেখবেন একটু চট করে বেঞ্চমার্কটা কি আছে দেখে নেবেন,
ফান্ড ম্যানেজার এটা কবে থেকে ম্যানেজ করছে, কত হাজার কোটি টাকার ফান্ড, এগুলো একটু দেখে নেবেন। তারপরে সেক্টর অ্যালোকেশন একটু দেখে নেবেন যে ভাই ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কত রাখছে, একটু পোর্টফোলিওতে লার্জ ক্যাপ মার্কেট ক্যাপ অ্যালোকেশনটা দেখে নিলেন, যেমন এখানে লার্জ ক্যাপ আছে 81% অ্যালোকেশন। তো এরকম 2-3টে গ্রস জিনিস রাখতে হবে, বিটস এন্ড পিসেস। এগুলো কি করে অ্যাসেম্বল করবেন ইনফরমেশন গুলো সেগুলো আমরা আগামীকালে বলবো। বাট এই সমস্ত জিনিসগুলো ফান্ডের ফ্যাক্ট শিটে আপনি পেয়ে যাবেন। প্রায় 44খানা ফান্ড হাউস আছে, আপনি ওপর পারফরমেন্সটা ফার্স্ট ইনিশিয়াল স্ক্রিনিং করলেন বা একটু রোলিং রিটার্ন দেখে নিলেন, রিস্ক রিটার্ন দেখে নিলেন, আমরা আসবো। সবকিছু হয়ে যাওয়ার পর একটু পোর্টফোলিওটা কিন্তু দেখতে হয়। অনেকে দেখি মিউচুয়াল ফান্ড কম্পারিজন করে, পোর্টফোলিওর ভেতরে ঢুকলো না, তারা টেকনিক্যাল জিনিসগুলো দেখলো, শার্প রেশিও, টেনার রেশিও, আলফা ফালফা সবকিছু দেখলো, স্টকগুলো দেখলোই না। স্টকগুলো তো দেখতে হবে, স্টকগুলো একটু দেখে একটু আইডিয়া করতে হবে কি হচ্ছে না হচ্ছে। তবে এত ডিটেলস যদি আপনাদের অসুবিধা হয় কোনো সমস্যা নেই, এখন অনেক ভালো ভালো অ্যাপ এসছে। তো সেই হিসেবে আপনাদের মধ্যে একজন দুজন বোধহয় অ্যালোকেশনের জন্য ফোনও করেছিল, অনবোর্ডিংও করেছেন কিছু কিছু ইনভেস্টমেন্টে। তো সেরকম অ্যাপ আছে, অ্যাপে অনেক লাইফ সিম্পল, ঠিক আছে। আর ভালো ফান্ডের জন্য স্টার রেটিং করে দেয়, ওয়েব অ্যাগ্রিগেটর, ভ্যালু রিসার্চ স্টার রেটিং করে দেয়, সেগুলো দেখতে পাবেন। কিন্তু এগুলো সব হলেও একটা প্রফেশনালের অ্যাডভাইস নিলে ভালো, কারণ তাদের কাছে অনেক খবর থাকে। ফান্ড হাউস জেনারেলি ক্লায়েন্টের সাথে ইন্ডিভিজুয়াল ইন্টারাকশনস করে না, কিন্তু একটা অ্যাডভাইজারের সাথে ফান্ড হাউস ইন্ডিভিজুয়াল ইন্টারাকশনস করে। তো তাদের কাছে একটু নলেজ আরবিট্রাজ বলুন, ইনফরমেশন আরবিট্রাজ অল্প হলেও থাকে। আরবিট্রাজ কতটা হয়তো ইউজ করাটা ঠিক না, বাট একটা ইনফরমেশনের একটা ম্যাচিওর, একটা প্রুডেন্স ব্যাপার থাকে, তার একটা ইনপুটস পায়, সেখানে সুবিধা হয়। তো এই গল্পটা হয়ে যাওয়ার পর আমরা একটা নর্মাল যেটা বললাম, আমরা এবার একটু স্কিম ক্যাটাগরাইজেশনে আস্তে আস্তে করে আসি। দেখুন কোথায় গেল, হ্যাঁ এবার কি বলছি আমরা গ্রসলি যদি বলি, দাঁড়ান কি কি বলে, এই কভার গুলো হয়ে গেছে, টিক মেরে দিই ছোট করে, আমরা এগুলো কভার করে নিচ্ছি। হ্যাঁ, তো এখানে স্যার 5টা গ্রস লেভেলে আছে, ইকুইটি, ডেট, হাইব্রিড, সলিউশন। আমরা একটু ছোট্ট করে পড়ে নিই কি কি আছে, একটা দুটো করে এক্সাম্পল দিলে বুঝবো। তাহলে সর্বপ্রথমে লার্জ ক্যাপ ফান্ড বলতে কি, ইকুইটিতে 11টা ক্লাসিফিকেশন আছে, 11টা। লার্জ ক্যাপে কি অ্যাটলিস্ট 80% লার্জ ক্যাপ স্টকে রাখতে হবে। লার্জ এন্ড মিড ক্যাপটা কি, অ্যাটলিস্ট 35 লার্জ ক্যাপ, 35 মিড ক্যাপ। আপনার প্রশ্ন থাকতে পারে 80 তো বললেন, এটা বাকিটা কি হাতি ঘোড়া কেনা হবে? বাকিটা হাতি ঘোড়া নয়, ফান্ড ম্যানেজারের ডিসক্রিপশন মিড ক্যাপ স্মল ক্যাপ কিনতে পারে। লার্জ এন্ড মিড ক্যাপ মানে 35টা লার্জ ক্যাপে রাখতে হবে, মানে 100 টাকা যদি ওঠে, 100 টাকা উঠলে 35 টাকা লার্জ ক্যাপ স্টকসে লাগাতে হবে। লার্জ ক্যাপ মানে টপ, সেরকম 35 টাকা মিড ক্যাপে রাখাতে হবে। বাকি 30% ফান্ড ম্যানেজারের কল বা ফান্ড হাউসের কল। মিড ক্যাপে 65% মিড ক্যাপে থাকবে, স্মল ক্যাপে 65। এটা গ্রস লেভেলে কথা বলছি। ধরুন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ মার্কেট ক্যাপিটালাইজেশন হিসেবে ডিভাইড করা যায়। এইগুলোর মধ্যে কার রিটার্ন বেশি হবে, মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, লার্জ ক্যাপ, এগুলোর মধ্যে খুব সিম্পল উত্তর, যদি একটু লং টার্ম সময় দেন 7-8 বছর, চোখ কান বুঝে স্মল ক্যাপ রিটার্ন ভালো দেবে। এটা মনে রাখবেন, এটা আগেও বলেছিলাম। ফিনান্সিয়াল মার্কেটে কিন্তু জেনারেলি সফল আর যে গন্তব্যে পৌঁছচ্ছি দুটো একসাথে পাবেন না। বলে না গাছেরও খাবো গোড়ারও কুড়াবো, ইউ ক্যানট হ্যাভ ইট বোথ দ্য ওয়েজ, ইউ ক্যানট হ্যাভ ইট বোথ সাইড। তো গল্পটা মানে কি, যদি আপনার যাত্রাপথ খুব মসৃণ হয়, যেমন এফডি, রিটার্ন মঞ্জিলে যখন পৌঁছচ্ছেন, গন্তব্যে যখন পৌঁছচ্ছেন, যখন রিটার্নটা দেখছেন, রিটার্নটা খারাপ, কারণ জার্নিটা খুব লো ভোলাটাইল হয়েছে, ভোলাটিলিটি থাকবে, নো রিস্ক নো গেন। স্মল ক্যাপে রিস্ক প্রচুর, লাফালাফি হবে শর্ট টার্মে, কিন্তু যখন মিডিয়াম টু লং টার্ম কভার, যেহেতু স্মল ক্যাপও 3 বছর বাদে আপনি বিনিয়োগ করার পর দেখবেন ভোলাটিলিটিটা আস্তে আস্তে মিটিগেট করছে এবং একটা র্যাশনালাইজেশন। স্মল ক্যাপ জেনারেলি বলছে আপনি চেষ্টা করুন অ্যাবাভ 5 ইয়ার্স বা 6 ইয়ার্স মতো ইনভেস্ট করতে। তো জেনারেলি দেখা গেছে, এটা গ্রস স্টেটমেন্ট বলছি, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপের মধ্যে যদি দেখেন, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ করে, স্মল ক্যাপের রিটার্ন বেশি হয় 7-8 বছরের স্প্যানে। যে কোনো ফান্ড হাউস, যে কোনো ফান্ড, আপনি তো কম্পেয়ার করবেন লার্জ ক্যাপের সাথে স্মল ক্যাপ, লার্জ এন্ড মিডের সাথে স্মল ক্যাপ, 1 বছর 2 বছর হতে পারে লার্জ ক্যাপ ভালো পারফর্ম করবে, কিন্তু জেনারেলি 5-7 বছর যদি সময় দেন, স্মল ক্যাপ ভালো রিটার্ন দেয়, রিস্কও বেশি। সুতরাং আপনাদের আমি বলে দেবো কোন কোন ফান্ডে যাদের হাতে সময় আছে, যারা খুব ইয়াং এজে সেশনটা অ্যাটেন্ড করছেন, বা 35-এর নিচেও যদি বলি, সুন্দর একটা ভালো রানওয়ে আছে, আপনারা সেটা মাথায় রাখবেন। আচ্ছা, মাল্টি ক্যাপ আর ফ্লেক্সি ক্যাপের টেকনিক্যাল ডেফিনেশনটা বলে দিই, সুবিধা হবে, ঠিক আছে? যেটা ওখানে গুছিয়ে লেখা নেই, তাও একটু বলে দিই। দেখুন, মাল্টি ক্যাপে সেবি বলছে 75% যেটা লেখা আছে, মাল্টি ক্যাপ নামটা শুনুন, মাল্টি ক্যাপ মাল্টিপল মার্কেট ক্যাপ কোম্পানি থাকতেই হবে। ফ্লেক্সি ক্যাপে কিন্তু এই ব্যাপারটা নেই, এই ব্যঞ্জনাটা নেই এর মধ্যে। ফ্লেক্সি ক্যাপ বলছে ফ্লেক্সিবল,
ফ্লেক্সিবল মানে 65% লার্জ মিড স্মল ফান্ড ম্যানেজারের কল। মাল্টি ক্যাপে কিন্তু 25-25-25 রাখতেই হবে, লার্জ মিড স্মল, তাহলে 3-25-75, বাকি 25% তুমি যেখানেই রাখো। তো এটা পরবর্তীকালে এসেছিল মাল্টি ক্যাপ ফ্লেক্সিবলের গল্পটা, শুরুর দিকে 2018-তে যখন স্কিম ক্যাটাগরাইজেশন হয়েছিল ছিল না। তো গ্রসলি যদি আপনি দেখেন এখানে 11টা স্কিম ক্যাটাগরাইজেশন আছে। আপনি বলবেন 11টা কোথায় হলো, কারণ আমি তো এই কটাই বলছি ভাই। এখানে উপরে কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তারপরে অন্যান্য ক্লাসিফিকেশনসও আছে যেমন ডিভিডেন্ড ডিল, ভ্যালু কন্ট্রা, আমরা পরে আসছি। তো এটা নেট নেট যেটা বললাম সেটা একটু খেয়াল রাখবেন। আমি একটা জিনিস আপনাদের একটু দেখিয়ে দিতে চাই, যে কথাটা আমরা বলছি যে দাঁড়ান, এমএফ ক্যাটাগরি ওয়াইজ রিটার্ন, যে কেন বলছি না, সত্যি কি স্মল ক্যাপ বেশি রিটার্ন দেয়, তো সেটা আমরা দেখিনি। মানে এগুলোকে এমপিরিক্যাল এভিডেন্স বলে, অতীতে হয়েছে, ভবিষ্যতে যে হবে এর কোনো অ্যাসিওরেন্স দিতে পারছি না, কিন্তু সম্ভাবনা বেশি। তো চলুন আমরা স্ক্রিনটা যদি দেখতে পান, একটু স্ক্রিনটা যদি দেখতে পান, আমি 10 বছরে ক্লিক করি। 10 বছরে ক্লিক করলে দেখুন, ডবল ক্লিক হবে, টগল বলে, 22% রিটার্ন দিয়েছে স্মল। যদিও পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন আপনি যে কোনো সময় করবেন, যে কোনো ফান্ড হাউসে ব্যাপারটা দেখবেন, স্মল ক্যাপে রিটার্ন বেশি আসবে, রিস্কও বেশি আছে, ঠিক আছে। এখন থিমেটিক এনার্জিতে ঢুকবেন না, থিমেটিক ফান্ডে পরে আসছে। মিড ক্যাপের 5 বছরেও সম্ভাবনা বেশি, 5 বছরে তাও না, তাও দেখুন স্মল ক্যাপের আছে। তো এটাই আমি বলতে চাইছি, যদি রিটার্ন বেশি চান আপনি, যে ফান্ডের ভোলাটিলিটি বেশি তার রিটার্ন হওয়ার সম্ভাবনা বেশি। থিমেটিক সেক্টরালে আমি ঢুকছি না, পরে আসছি। আমরা ক্যাটাগরাইজেশনটাকে কভার করি, ঠিক আছে। এবারে আমি একটু এই স্ক্রিনে চলে আসি। দেখুন আমরা কি কি দেখলাম, আমরা লার্জ ক্যাপ দেখলাম, লার্জ এন্ড মিড ক্যাপ দেখলাম, মাল্টি ক্যাপ দেখলাম, মিড ক্যাপ দেখলাম, স্মল ক্যাপ। এবার ক্যাটাগরাইজেশনস এর মধ্যে কিন্তু আপনার আছে ডিভিডেন্ড ডিল। ডিভিডেন্ড ডিল মানে যখন মনে হচ্ছে বাজার পড়ে যাবে, কি হবে না হবে, সবসময় জানবেন যে কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে সেই কোম্পানি কিন্তু পড়বার সম্ভাবনা একটু কম রিলেটিভ। ডিভিডেন্ড ডিল ফান্ডে বেসিক্যালি ফান্ড ম্যানেজার সেই সব কোম্পানি ইনভেস্ট করার চেষ্টা করে যেসব কোম্পানি ভালো ডিভিডেন্ড দিচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে ডিভিডেন্ড কাহাকে বলে, ডিভিডেন্ড যে বস্তুটা, ডিভিডেন্ড ইজ বেসিক্যালি প্রফিট ডিস্ট্রিবিউটেড টু দ্য হ্যান্ডস অফ দ্য শেয়ার হোল্ডার। কিন্তু এইভাবে মানবেন না, প্রফিট মানে ইন্ডিভিজুয়াল স্টক অ্যানালিসিস করতে গিয়ে যে প্রফিট দেওয়া মানেই, প্রফিট ডিস্ট্রিবিউট করা মানেই প্রফিট হচ্ছে। অনেক সময় দেখা যায় ডেট ল্যাটিং কোম্পানি হয়তো লসও হচ্ছে, ধার করে প্রফিট দিয়ে ডিভিডেন্ড দিয়ে দিবে। তো ওরম ভাবে ব্যাপারটাকে ভাববেন না। ফান্ড ম্যানেজার তাই জন্য দেখে ডিভিডেন্ড দিচ্ছে ভালো, কিন্তু ডিভিডেন্ডটা দিচ্ছ কিভাবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই জন্য অনেক সময় আমরা বারবারই একটাই কথা বলি যে ডাইরেক্ট ইকুইটি থেকে মিউচুয়াল ফান্ড ভালো। আগে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, মিউচুয়াল ফান্ড একটু সরবরাহ হওয়ার পর ডাইরেক্ট ইকুইটিতে আসবেন। অবশ্যই দুটো জায়গাতে একটা প্রফেশনাল কনসালটেন্সি নেবেন। তো ডিভিডেন্ড ইল্ড ফান্ড হচ্ছে রিলেটিভলি দেখা গেছে, আমি শুধু ক্রাক্স কোনো বলছি, বাজার পড়লে এটা কম পড়ে। বাজার পড়লে জেনারেল ওভারঅল যদি সিস্টেমেটিক ক্রাইসিস আছে, লার্জ ক্যাপ ফান্ড একটু কম পড়ার সম্ভাবনা থাকে। আপনি দেখবেন ইএসজি বলে একটা ক্যাটাগরি আছে, থিমেটিক ফান্ড, নতুন এসছে না, তাও বছর 4-5টা হতে চলবে। ইএসজি মানে একটা থিম কিরকম না, থিমেটিক বলতে আসছি, মানে ইএসজি মানে হচ্ছে যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সোশ্যালি রেসপন্সিবল, গুড গভর্নেন্স। আপনি প্রফিট করছেন, আর ইউ মেকিং প্রফিট এট দ্য কস্ট অফ গুড গভর্নেন্স, এট দ্য কস্ট অফ সোসাইটি, এট দ্য কস্ট অফ এনভায়রনমেন্ট। তো এরকম ব্যাপারটা দেখা হয়। ইএসজি একটা ইন্টারন্যাশনাল থিম, এবং রিলায়েন্সের ইএসজি স্কোর খুব ভালো। আপনি বলেন রিলায়েন্সের ব্যাপারটাকে ফসিল ফুয়েল ইউজ করছে, কি করে ইএসজি স্কোর ভালো হয়? ইএসজি স্কোর এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটির উপর ডিপেন্ড করে। তো রিলায়েন্সের বলতে পারেন ওয়ার্ল্ডের লার্জেস্ট আর্টিফিশিয়াল ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু তারা তৈরি করেছে, আর্টিফিশিয়াল, সেটা হচ্ছে জামনগরের ওখানে। তো রিলায়েন্সের এনিওয়ে এটা সবসময় এটা ভাবলে চলবে না যে আইটিসি ধরুন, আইটিসি সিগারেট বিক্রি করছে, তো আইটিসি ইজ গ্রোয়িং এট দ্য কস্ট অফ এনভায়রনমেন্ট, ঠিক আছে। সোশ্যালি রেসপন্সিবল কাজ এটা নয়, কিন্তু তাদের সিগারেটের রেভিনিউর উপর ডিপেন্ডেন্স অনেক কমিয়েছে। সুতরাং কোম্পানি যেটা করছে তার থেকেও বড় কথা ইএসজি রেটিং এ দেখা হয় কোম্পানি ভবিষ্যতে কোন দিশায় ব্যাপারটাকে নিয়ে যাচ্ছে। তো এগুলো যদিও টেকনিক্যাল ব্যাপার, বাট ইএসজি বলুন, ডিভিডেন্ড ডিল বলুন, লার্জ ক্যাপ বলুন, এগুলো জেনারেলি খুব প্যানিক সিচুয়েশনে লোকে একটু এর মধ্যে সোলেস খুঁজে পায়। তো এগুলো রিলেটিভলি সেফ। আচ্ছা, এবারে ফোকাসড ফান্ডটা হচ্ছে এখানে ধানি লঙ্কা ওই স্মল ক্যাপের মতো অনেকটা। ফোকাসড ফান্ড মানে হচ্ছে এখানে ফান্ড ম্যানেজারের একদম পুরোপুরি অনেক স্বাধীনতা আছে। বলছে কনসেন্ট্রেটেড বেট নাও। কনসেন্ট্রেটেড বেট কখন নেওয়া যেতে পারে? যখন আমার কনফিডেন্স আছে, কনভিকশন আছে। তো 30টার বেশি কোম্পানিতে ইনভেস্ট করা হবে না। লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ ফান্ড ম্যানেজারের কল, ফান্ড ম্যানেজারের ডিসক্রিপশন। তো এই ফান্ডে ফান্ড ম্যানেজারের অনেক স্বাধীনতা দেওয়া আছে। তো সেরকম ভাবে আপনারাও ফান্ড ফোকাসড ফান্ড দেখতে পারেন যদি আপনার মানে পোর্টফোলিওতে মনে করেন যে একটু কনসেন্ট্রেটেড বেট নেবো, একটু মানে অত দায়িত্ব নিতে পারছি না, লার্জ মিড স্মলের
বন্ধনে ফান্ড ম্যানেজারকে বাঁধবো না। আপনি যদি ফান্ড ম্যানেজারকে লার্জ ক্যাপ বলেন, তার মানে ভাই মিড অ্যান্ড স্মল ক্যাপটা আমি দেখে নেবো, লার্জ ক্যাপটা তুমি দেখে নাও। এটা একটা অঘোষিত আনঅফিসিয়াল কমিউনিকেশন আপনি কিন্তু করছেন ফান্ড ম্যানেজারকে। তো সেই হিসেবে আপনি যদি ফান্ড ম্যানেজারকে স্বাধীনতা দিতে চান, তো ফোকাসড ফান্ডে বলতে পারেন, রাখতে পারেন, বা সেক্টরাল বা থিমেটিক ফান্ডে বলতে পারেন, বা ইএলএসএস ও বলতে পারেন। আমার ব্যক্তিগতভাবে ইএলএসএস টা খুব পছন্দের ফান্ড, কারণ 3 বছরের লক ইন আছে। যখনই কোনো একটা ইকুইটিতে ইনভেস্ট করে একটু ডিসিপ্লিন দরকার, ডিসিপ্লিনটা যদি ফোর্সড ডিসিপ্লিন হয় তাহলে ভালো। ভালো এই জন্য কারণ আপনার ফান্ড ম্যানেজার একটা কুশন পায় যে আমি ওপেন এন্ডেড ফান্ড হয়, মানে যখন খুশি কি আজ লোকে আসছে বেরোচ্ছে, তাহলে যদি পারফরমেন্স একটু আন্ডার পারফরমেন্স দেখা যায়, পারফরমেন্স যদি একটু ধীর গতিতে হয়ে যায়, একটু সাবডিউড হয়ে যায়, তখন রিডেমশন প্রেসার বেড়ে যায়। তাই ফান্ড ম্যানেজারকে সবসময় শর্ট টার্ম অবজেক্টিভটাকে স্যাটিসফাই করে চলতে হয়, মিডিয়াম টার্ম লং টার্মটা দেখানো একটু মুশকিল হয়ে যায়। কিন্তু ইএলএসএস এর ব্যাপারটা নেই, 3 বছরের যে টাকা আসছে, আগেকার দিনে আশীর্বাদের সময় মজা করে বলতে আমি অত সংস্কৃতে ভালো নয় যে লক্ষ্মী আসুক, লক্ষ্মী এসে বাড়িতে যেন ল্যাংড়া হয়ে যায়। ঠাকুর দত্তার ক্ষেত্রে ল্যাংড়া কথাটা ভালো শোনায় না, ল্যাংড়া বলতে তা সে যেন অপায় সে আবার বেরোতে না পারে। তো চঞ্চল তো লক্ষ্মী সবসময়, তো ইএলএসএস এর গল্পটা সেরকম যে ভাই টাকা আসছো, এসে 3 বছরের আগে তুমি আর বেরোতে পারবে না। তো সেই ক্ষেত্রে ফান্ড ম্যানেজার অনেক কমফর্ট পায়, কুশন পায়, হয়তো একটা কোম্পানিতে ইনভেস্ট করছে, জানে আগামী 1-2 কোয়ার্টার চাপ আছে, কিন্তু যেহেতু চাপ আছে সস্তাতে পাবে, এবং ও জানে আর 2-2.5 বছরের মধ্যে ব্যাপারটা ঠিকঠাক জায়গায় চলে যাবে। তো সেই সব ক্ষেত্রে ইএলএসএস ভালো, এবং এটাতে একমাত্র ক্যাটাগরি ফান্ড যেখানে আপনি ঢোকবার সময় এন্ট্রি ট্যাক্স বেনিফিট পাবেন। ট্যাক্সের গল্প আসবে, এন্ট্রি ট্যাক্স বেনিফিট মানে যারা ইন্স্যুরেন্সে করেন যে 80C বেনিফিট, তো 80C বেনিফিটটা এখানে পাওয়া যায়। 80C এর মধ্যে সব থেকে কম লক ইন পিরিয়ড প্রোডাক্ট কিন্তু মিউচুয়াল ফান্ডে ইএলএসএস এই হচ্ছে। রিস্ক আছে কিন্তু সব থেকে কম লক ইন, বাকি আপনি ইন্স্যুরেন্স ফিন্সুরে যান, আমরা 4-5 বছরের উপর লক ইন থাকে। তো ইএলএসএস যারা ভালো ক্যাটাগরি, আপনারা অবশ্যই ফোকাস করতে পারেন, এবং ফান্ড ম্যানেজারের রেসপন্সিবিলিটি দিয়ে দিচ্ছেন ভাই লার্জ মিড স্মল তুমি তোমার মতো করে করো, গ্রসলি 80% ইকুইটি অ্যালোকেশন হবে এখানে। লার্জ মিড স্মল এর কোনো কমিটমেন্ট কিছু সেভিও দিচ্ছে না, ফান্ড ম্যানেজারও করছে না। তো এটা হচ্ছে নেট আচ্ছা, ভ্যালু বা কন্ট্রাটা বাকি আছে। কন্ট্রা মানে কন্ট্রার অ্যাপ্রোচ, এরকম ভাবে ব্যাপারটা ধরুন যে কিছু কিছু কোম্পানি, কিছু কিছু কি বলবো, মানে গাড়ি রাস্তায় অ্যাভারেজ স্পিডে দৌড়ছে, অ্যাভারেজ যে স্পিড তার থেকে বেশি জোরে দৌড়ছে, গ্রোথ বেশি থাকলে আপনাকে শেয়ারটাকে একটু চড়া দামে কিনতে হয়, বা বলতে পারেন শেয়ারটা যে দাম হওয়া উচিত, একটা ইন্ট্রিনসিক ভ্যালু যা আছে তার থেকে বেশি দামে কিনছে, সেগুলো একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিকে আমরা বলি গ্রোথ স্ট্র্যাটেজি। অনেকেই গ্রোথ স্ট্র্যাটেজি প্রেফার করে, কিন্তু প্রবলেম হয় যখন হেডউইন্ডস আছে। এক সেকেন্ড একটু আমাকে সময় দেবেন, আমাকে জাস্ট বেশিক্ষণ না, জাস্ট 90 সেকেন্ড মতো সময় দেবেন। এক সেকেন্ড। হ্যাঁ, তো আমরা আলোচনা করছিলাম সেটাতে একবার চলে যাই। তো এখানে যে গল্পটা বলছিলাম যে কোথায় গেল, হ্যাঁ এই স্ক্রিনটা রাইট। তো এখানে ভ্যালু বা কন্ট্রাতে যে গল্পটা আছে, ভ্যালু বা কন্ট্রাতে গল্পটা এটাই যে গ্রোথ স্ট্র্যাটেজি আর ভ্যালু স্ট্র্যাটেজিটা বলে দিই। গ্রোথ স্ট্র্যাটেজিতে কি হচ্ছে, আমি সেসব কোম্পানিতে বিনিয়োগ করছি যে কোম্পানিগুলো ইন্ডাস্ট্রির তুলনায় বেশি জোরে মানে দৌড়চ্ছে, ইন দ্য সেন্স তাদের সেলস রেভিনিউ বাড়ছে, গ্রোথ থাকছে, অবশ্যই ইপিএস গ্রোথ বাড়ছে। তো এতে কি হয়, কোম্পানিটা যেটা কেনা হচ্ছে, কোম্পানির যা দাম হওয়া উচিত তার থেকে আমি হয়তো বেশি দামে কিনছি, একটু ওভার ভ্যালুয়েশন থাকছে। বাট অনেক সময় লোকে ভয় পায় যে বাবা ওভার ভ্যালুয়েশনের দাম ধর 100 টাকা জিনিসটা আমি 130 টাকা দিয়ে কিনলাম, এবার ফট করে কিছু একটা খবর এলো, সঙ্গে সঙ্গে কোম্পানিটা কিন্তু 30 টাকার মধ্যে কিছু না হলো 15 টাকা ছেড়ে দেবে, ফেলে দেবে। তো অনেক সময় দেখবেন বাজার পড়ছে, কিছু কোম্পানি বেশি পড়ছে। জেনারেলি গ্রোথ স্টকে যেগুলোতে প্রিমিয়াম আছে হলেও হতে পারে, যদি সেরকম গ্রোথ সাস্টেনেবিলিটি না থাকে হয়তো বেশি পড়ে গেল। কিন্তু খেয়াল রাখবেন এটার উল্টো কোম্পানিটার কনসেপ্ট হচ্ছে ভ্যালু ফান্ড বা ভ্যালু ওরিয়েন্টেড যে ভ্যালু স্ট্র্যাটেজিতে কি বলছে, সে এমন কোম্পানি ফান্ড ম্যানেজার খুঁজছে যেখানে একটু আন্ডার ভ্যালুড পাচ্ছে, যা দাম ইন্ট্রিনসিক ভ্যালু তার 100 টাকার জিনিসটা চেষ্টা করছে 90 টাকায় কিনতে বা 95 টাকাতে কিনতে। অবশ্যই বাজারে যখন একটা সিস্টেমেটিক ক্রাইসিস আসছে, ওভারঅল একটা বৃষ্টি হচ্ছে, সিস্টেমেটিক ক্রাইসিস মানে একটা জেনারেল কোভিড, ইনফ্লেশন, এইগুলো সিস্টেমেটিক ক্রাইসিস, ঠিক আছে? তো সিস্টেমেটিক ক্রাইসিসে মানে হাতিও ভিজবে ইঁদুরে ভিজবে। তো এই সিস্টেমেটিক ক্রাইসিসে আপনি দেখবেন ভ্যালু স্টক রিলেটিভলি কম পড়বে, গ্রোথ স্টক একটু রিলেটিভলি বেশি পড়বে, একটু হলেও পার্থক্য থাকবে। তো এটা হচ্ছে গ্রস কনসেপ্ট ভ্যালু কন্ট্রা। বাট অবশ্যই কন্ট্রাটা খুব পপুলার ক্যাটাগরি,
ফোকাস টু কন্ট্রারি, পপুলার ক্যাটাগরি ফোকাস একটু রিস্ক বেশি, কন্ট্রাতে একটু রিস্ক কম। আর তাছাড়া থিমেটিক ফান্ডস আছে। শুরুর দিকে যদি কিছু বুঝতে অসুবিধা হয়, ইএসজি ক্যাটাগরিটা আপনারা ফোকাস করতে পারেন। যারা একটু ভাবছেন না আমার বেশি রিটার্ন দরকার নেই, একটু রিলায়েবল ভাবে একটু সাস্টেনেবল ওয়েতে রিটার্নটা আসুক, আপনি ডিভিডেন্ড ফান্ড দেখতে পারেন, ইএসজি দেখতে পারেন। তো ইকুইটির মধ্যে রিলেটিভলি এগুলো একটু লেস রিস্কি বা ডিসিপ্লিন ক্যাটাগরি হিসেবে ইএলএসএস ও দেখতে পারেন। ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন। আমরা এই আপাতত এইটুকু করার পর একটু দেখবো, যদি আপনাদের কিছু কোয়ারি থাকে এইটুকু সময়ের মধ্যে যেগুলো ডিসকাস করলাম একটু বলতে পারেন। একটা দুটো কোয়ারি শুনে নিই, তারপর আমরা এগুলো। এখন কটা বাজে? এখন বাজে 9:02। বলুন যদি এই অবধি কারোর কিছু কোয়ারি থাকে। কারোর কিছু কোয়ারি আছে? ভ্যালু আর কন্ট্রাক্ট আরেকবার একটু বলবেন? হ্যাঁ নিশ্চয়ই। ভ্যালু আর কন্ট্রার মধ্যে ব্যাপারটা যেটা হচ্ছে, দেখুন ভ্যালু ফান্ডে কি বলছে, ভ্যালু ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি at least 65%, স্কিম ফলোস কন্ট্রার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি উইথ at least 65। এটা সেবি ক্যাটাগরাইজেশনটা করেছে, এ বি করে করেছে, সেপারেট ক্যাটাগরি করেনি। বাই দ্য ওয়ে প্রত্যেক কটা ক্যাটাগরিতে ফান্ড হাউস একটাই ফান্ড রাখতে পারবে। লার্জ ক্যাপে এসবিআই একটাই রাখতে পারবে, আইসিআইসি একটাই রাখতে পারবে, রিলায়েন্স যদি রাখতে হয় তো একটাই রাখতে পারবে, দুটো রাখতে পারবে না। কিন্তু ভ্যালু আর কন্ট্রাতে বলেছে তুমি যদি ভ্যালু ফান্ডে রাখো কন্ট্রাতে রাখতে পারবে না, কন্ট্রাতে রাখলে ভ্যালু ফান্ডে রাখতে পারবে না। এবার কিন্তু থিমেটিক ফান্ডে মাল্টিপল ফান্ড রাখতে পারবেন, থিমেটিক ফান্ড বা সেক্টর ফান্ডে রাখা সম্ভব। এবার প্রশ্নটা হচ্ছে যে, এটা তো আমার প্রশ্নের উত্তর নয় স্যার, আপনাকে তো বললাম কন্ট্রাক্ট ডেফিনেশন বলুন। তো কন্ট্রাক্ট ভ্যালু ডেফিনেশন আমি আরেকবার বলছি। ফার্স্ট আমরা ভ্যালু স্ট্র্যাটেজি আর গ্রোথ স্ট্র্যাটেজিটা বুঝি। গ্রোথ স্ট্র্যাটেজি বলে অ্যাজ সাচ কোনো ফান্ড তো নেই, কিন্তু ভ্যালু আছে। কনসেপ্টটা হচ্ছে ভ্যালু যে প্রত্যেক শেয়ারের দুটো দাম থাকে, একটা কি হওয়া উচিত আর একটা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি। কি হওয়া উচিত থেকে আমরা বলি অভ্যন্তরীণ মূল্য, বা মানে বাংলা মাত্র ভালো না, ইন্ট্রিনসিক ভ্যালু বলতে পারেন। আর হচ্ছে অ্যাকচুয়াল যে প্রাইসে ট্রেড করছে, যদি যে প্রাইসে ট্রেড করছে সেটা যদি ইন্ট্রিনসিক প্রাইসের থেকে বেশি হয়, 100 টাকার জিনিস হওয়া উচিত। এই হওয়া উচিতটা খুব মানে বিউটিলাইজ অফ দ্য বিহোল্ডার। তো কি হওয়া উচিত এটা রিলেটিভ ব্যাপার, ফান্ড হাউস ভ্যারি করতে পারে, বাট একটা গ্রস লেভেলে ভ্যালুয়েশন ডিসাইড করা হলো 100 টাকা, কিন্তু ওটা ট্রেড করছে 130 টাকা। তাহলে 30 টাকা প্রিমিয়াম দিয়ে আপনি কিনছেন। জেনারেলি এটাকে গ্রোথ স্ট্র্যাটেজি বলা হচ্ছে। কেন দিচ্ছেন বেশি টাকা? কারণ সে তাড়াতাড়ি রিটার্নটা আপনাকে দেবে। সে আজকে 100 বাই হাই সেল হায়ার, এরকম একটা ব্যাপার। 130 টাকা আছে, হয়তো 140 টাকা কিছুদিনের মধ্যে দেখিয়ে দিল। এর রিস্ক হচ্ছে যদি কোনো হেডউইন্ডস আসে, যদি কোনো সময় বাজারে একটু সিস্টেমেটিক রিস্ক আসে বা কোনো একটা নেগেটিভ নিউজ এলো, এরা কিন্তু একটু পরেও ফাস্ট। এটাকে আমরা গ্রোথ স্ট্র্যাটেজি বলি। গ্রোথ স্ট্র্যাটেজি অনেক কোম্পানি করে। এগুলো ফান্ড হাউসের সাথে একটু যোগাযোগ করতে হবে বা ফ্যাক্ট শিট একটু দেখতে হবে, সেখানে আপনাদের অ্যাডভাইজার লাগে। কারণ ফ্যাক্ট শিটও সবসময় যে এটাকে গ্রোথ স্ট্র্যাটেজি ফলো করা হচ্ছে কি হচ্ছে না, সেটা আপনি ওই ফ্যাক্ট শিটের মধ্যে ইনভেস্টমেন্ট অবজেক্টিভে পাবেন। সবসময় পাবেন এমন না। ইনভেস্টমেন্ট অবজেক্টিভ অনেক সময় টেকনিক্যালি কারেক্ট স্টেটমেন্ট দিয়ে ফান্ড হাউস বেরিয়ে যায়, তাই জন্য একটু ভালো অ্যাডভাইজার কনসালটেশন পেলে সুবিধা হয়। বাট এনিওয়ে, ভ্যালু ফান্ডের গল্পটা ঠিক উল্টো। গ্রোথের তুলনায় যা দাম হওয়া উচিত তার একটু কমে বা ঘাড়ে ঘাড়ে কিনছে। তো গল্পটা এখানে এই থাকছে, বাজার পড়লে এটা কম করবে, উঠবার সময় সে সাস্টেনেবল গ্রোথ অল্প হলেও বাড়বে। ঠিক আছে, তো এটা ভ্যালু ফান্ড বলে। কখনো কখনো কোনো গত বছর 2023 খুব ভুল না বললে ভ্যালু কন্ট্রা খুব ভালো চলেছে। তো বাজারে অনেক সময় কিছু কিছু স্ট্র্যাটেজি চলে, গ্রোথ চলছে, কোনো সময় ভ্যালু চলছে, কোনো সময় অন্য কোনো স্ট্র্যাটেজি বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে, গ্রোথ, ভ্যালু, কখনো কোয়ান্টামেন্টাল স্ট্র্যাটেজি ভালো চলে। বাট এনিওয়েজ, আমি এটাই বলবো আপনাদের ক্ষেত্রে যারা সবে এখানে ঢুকছে, যদি ভয় লাগছে তাহলে ইএসজি থিমেটিক ফান্ড দেখতে পারেন, কন্ট্রা দেখতে পারেন, ডিভিডেন্ড ডিল দেখতে পারেন, এগুলো ভালো। আর এসবিআই একটা ফান্ডও আছে কন্ট্রা, ডুইং প্রিটি ওয়েল। তো এগুলো আপনি আপনার মতো করে করবেন, কারণ এই ক্লাসে আমরা কোনো ফান্ডের রেকমেন্ডেশন দিচ্ছি না। যদি মুখ থেকে কোনো ফান্ডের নাম বেরিয়ে যায় জানবেন ওটা একাডেমিক ইন্টারেস্টে এক্সাম্পল হিসেবে ব্যবহার করেছি, আপনারা আপনাদের অ্যাডভাইজার সাথে করে করবেন। তো এটাই নেট ভ্যালু আর কন্ট্রার ব্যাপার। ভ্যালুটা সুপারসেট, কন্ট্রাটা সাবসেট। আপনি যদি ভ্যালু আর কন্ট্রার মধ্যে আমাকে ডিফারেন্স বলেন, এরকম কন্ট্রারিয়ান অ্যাপ্রোচে এটা হতেই পারে একটা ওভার ভ্যালুড কাউন্টার। কন্ট্রা মানে যে ভ্যালু তা না, কন্ট্রা মানে কন্ট্রারিয়ান অ্যাপ্রোচ। সবাই ওভার ভ্যালুড স্টক বিক্রি করছে, এবার ফান্ড ম্যানেজার বললো এটা ওভার ভ্যালুড আছে, এটা আরো ওভার ভ্যালুয়েশন আমি কিনবো। তো সে ভ্যালু স্টকের বাইরে থিম বেরিয়েও সে কিন্তু ইনভেস্ট করতে পারে। তো ভ্যালুটা সুপারসেট, কন্ট্রাটা সাবসেট। অনেক সময় কনফিউশন হয়, বা যেটা বললাম, কোনো ফান্ড হাউসের কাছে ভ্যালু থাকে তার কাছে কন্ট্রা থাকবে না, কোনো ফান্ড হাউসের কাছে কন্ট্রা থাকবে ভ্যালু থাকবে না। আমরা আসবো এই ডেফিনেশন গুলো দিয়ে সেগ্রিগেট করা খুব মুশকিল। এসব ক্ষেত্রে রোলিং রিটার্নটা দেখবেন। রোলিং রিটার্ন আমরা বুঝাবো, আপনি শেয়ার করবো আপনাদের সাথে। রোলিং রিটার্ন কিন্তু পয়েন্ট টু পয়েন্ট রিটার্নের তুলনায় ভালো। মানে আপনাকে এই যে গল্পটা আমি স্ক্রিনের মধ্যে দেখালাম, দিস ইজ পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন। মানে আজ থেকে 10 বছর আগে স্মল ক্যাপে ইনভেস্ট করলে
অ্যাভারেজে প্রত্যেক 10 বছরে আপনি 22% পেয়েছেন, প্রত্যেক বছর 22% পেয়েছেন বললে ভুল হবে, অ্যাভারেজে 10 বছরে আপনি ক্যাগার 22% পেয়েছেন, ঠিক আছে? এটা পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন, এটা রোলিং রিটার্ন নয়। রোলিং রিটার্নে আমরা একবার প্রোমো ক্লাসে বলেছিলাম আমরা রোলিং রিটার্ন কভার করবো, তো ওইগুলো দিয়ে ভ্যালু কন্ট্রার মধ্যে যাচাই করে, অবশ্যই রোলিং রিটার্ন একটা ইম্পর্টেন্ট প্যারামিটার ভালো ফান্ড যাচাই করার জন্য। শুধু রিটার্ন দেখলে চলবে না, কি কতটা রিস্ক নিয়েছে সেটাও দেখতে হবে। স্যার আপনার প্রশ্নের কি উত্তর দিতে পারলাম? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আর কার কিছু কোয়ারি থাকলে বলুন। আমি 2-3টে খটোমটো কনসেপ্ট ফার্স্টে আমি ক্লিয়ার করবো, তারপরে সব ফান্ডের ডিটেলসে ঢুকবো, ঠিক আছে? এই আমটাকে কিন্তু গাছ থেকে পেরে খেতে হবে। কি বলতে চাইছি, ধরুন শুরুর দিকে ক্লাসে টাইম ভ্যালু অফ মানিতে কেউ দেখেছে কনফিউশন হলো, এক্সেল ফেক্সেল সব দরকার নেই, আমি মিউচুয়াল ফান্ড নিব, তাহলে দরকার এটা বাদ দিন। কিন্তু ফান্ডামেন্টালি দেখলাম বুঝলাম কিন্তু নিজে হাতে করা মুশকিল, বাদ দিন। টেকনিক্যালে কেউ দিলেন না, ঠিক আছে এত চাট ফাট খেয়ে দেখবে, ওসব সম্ভব না, বাদ দিন। কিন্তু সব বাদ দিলে তো চলবে না, একটা তো ভালো করে পড়তে হবে, সেই রচনাটা তো গুছিয়ে পরীক্ষাতে লিখতে হবে, সেটা মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে সব বাদ দেবেন না, মিউচুয়াল ফান্ডটা করতে হবে, তাহলে কোর্স থেকে আপনি পাবেন কি? অবশ্যই অ্যাপ ফ্যাপ দেওয়া হবে, আপনি কনসালটেশনের সাপোর্টও পেয়ে যাবেন যদি নেন, অ্যাপের ব্যাপার যদি থাকে এখানে, তো সেগুলো অনবোর্ডিং তো করানো হবে, কারণ সেগুলো তো আপনাদের গাইডেন্স দেওয়া হবে, তবে কোনটা নেবেন না নেবেন সেটা আপনাদের ব্যাপার। অনবোর্ডিং আমার মনে হয় এখানে কোনো চার্জের ব্যাপার নেই, তবে দেখে নেবেন, আপনি আপনার মতো করে দেখে নেবেন। আমরা অবশ্যই কোন স্কিম কিভাবে দেখবেন তার বায়াস দেবো আপনার, তাদের একটা ব্যাপারে বলে দেবো। তো ঠিক আছে, চলুন আমরা একটু ফার্দার এগোই। আমরা একটু অন্য রুটিনে যাবো, একটু অন্য কনসেপ্টে যাব। কারণ হচ্ছে দেখুন এখানে একটা খটোমটো জিনিস আছে। মিউচুয়াল ফান্ড বললে আমরা ভাবি ইকুইটি মিউচুয়াল ফান্ড, একদম ব্যাপারটা ঠিক নয়। ইকুইটি ছাড়া ডেট মিউচুয়াল ফান্ড আছে, ডেটের গল্পটা আমরা আজকে একটু সেরে নেবো। কটা বাজে? 9:08, ঠিক আছে? আর হাইব্রিডের গল্পটা আমি তখনই বলতে পারবো যখন আপনি ডেটটা বুঝবেন। তবে একটু ব্যক্তিগতভাবে বলে দিই, আমার খুব পছন্দের ক্যাটাগরি, চোখ কান বুঝে ভরসা করা যায়, সলিউশন ওরিয়েন্টেড, 5 বছরের লক ইন আছে। যত ইনফ্লেক্সিবিলিটি থাকবে ফান্ড তত চাবুক। ইনফ্লেক্সিবিলিটি লক ইন, ইএলএসএস 3 বছরের লক ইন আছে, ফান্ডের সম্ভাবনা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রিটায়ারমেন্ট চিলড্রেনের সেভির তরফ থেকে আছে, গ্রস লেভেলে ধরুন 5 বছরের লক ইন আছে। বাচ্চা না থাকলে বাড়িতে 18 বছরের নিচের লোক না থাকলে ইনভেস্ট করা যাবে না, কিন্তু রিটায়ারমেন্ট তো সবাই আমরা করতে পারি। রিটায়ারমেন্ট খুব নেগলেক্টেড একটা গোল, আমরা দেখি না। তো এটা এখন এনপিএস এ করতে হবে, এখন তো কোনো কি বলে ডিফাইন্ড বেনিফিট আর ডিফাইন্ড বেনিফিট আর একটা কন্ট্রিবিউশন বেনিফিট, যেটা কন্ট্রিবিউটরি কনসেপ্ট আছে। আগে লোকেদের ডিফাইন্ড বেনিফিট মানে চাকরিতে ঢুকলেন এই বছরে এত টাকা পেনশন পাবেন বলে দেওয়া যেত, এখন কিন্তু ওরকম নেই। এখন কন্ট্রিবিউশন আপনাকে কত করতে হবে, কত টাকা দিলে কত টাকা পেতে পারেন সেরকম ভাবে ডিসাইড করা হয়। 2004-এর পর থেকে বোধহয় ইন্ডিয়ার মানে ডিফেন্সের লোক ছাড়া কেউ পেনশন পান না, সে যত সব সরকারি করে এনপিএস দিয়ে তোমাকে বানাতে হবে। এখানে এটা ভালো, কেন যত এরকম ইনএফিশিয়েন্ট কর্নার থাকবে, আপনি বলেন পেনশন বন্ধ করাটা কেন তুমি খারাপ বলছো, একটু জাস্ট ম্যাক্রো আলোচনা করি। যদি এরকম ইনএফিশিয়েন্ট সেন্টার থাকে, যে কোনো সরকার বাহাদুর এসে ভোটের আগে ওখানে জল চিনি তেল ঢালবে, মানেটা কি? ওই সেগমেন্টটার থেকে ভোট পাওয়ার জন্য তারা পেনশনের রেট বাড়িয়ে দিতে পারে। তাহলে হবে কি, পরবর্তীকালে দেখা যাবে এক্সচেকারে চাপ পড়ছে না, ফিসকাল ডেফিসিট বেড়ে যায়। কিন্তু এখন এনপিএস করে দিয়েছে, তুমি চাকরিতে জয়েন করেছো, টাকা দেওয়া হচ্ছে, তুমি ভাই এনপিএসটা নিজের মতো করে করো, ন্যাশনাল পেনশন স্কিম। এখন সরকারি চাকরি করলে পেনশন পাবো, এই গল্পটা কিন্তু উঠে গেছে বা উঠে যাচ্ছে। কন্ট্রিবিউটর নিজের কন্ট্রিবিউশন নিজে করো, পেনশনের অ্যানুইটির কন্ট্রিবিউশন আমরা এসডব্লিউপি আলোচনা করেছিলাম, পরবর্তীকালে করবো আবার। তো টাইম ভ্যালু মানিতে আলোচনা করেছিলাম, কত রিটায়ারমেন্ট কর্পাস লাগবে, কর্পাস শব্দটা ব্যবহার করেছিলাম। এগুলো হয়ে গেলে পরবর্তীকালে আবার রিভিশন করিয়ে দেওয়া যাবে। তো এই নেট ব্যাপার। তো সেক্ষেত্রে কাজের কথা হচ্ছে এইসব ফান্ড গুলো দেখুন, এই ফান্ডের সাইজও কম থাকে এবং 5 বছর বাদে একটা ভালো রিটার্ন আপনি আশা করতে পারেন, আর অ্যাটলিস্ট এক্সপেক্ট করতে পারেন হাই ডবল ফিগার রিটার্ন, যেটা নর্মাল আপনি লার্জ মিক্স ক্যাপে পাবেন না। এবং এখানেও মার্কেট ক্যাপের কোনো বায়াস থাকছে না। আপনি বলবেন ইকুইটি ফান্ডের মধ্যে এটা পার্থক্য কি? এখানে ডেটের প্রভিশন থাকে, কিন্তু ফান্ড ম্যানেজার প্রাইমারিলি ইকুইটি দিয়ে করে। লার্জ ক্যাপ মিড ক্যাপের কোনো বায়াস থাকছে না, হায়ার ডিগ্রিজ অফ ফ্রিডম থাকছে। ছোট ফান্ড ম্যানেজার ছোট কম্পানিও তুলতে পারে। তো এই পোটেনশিয়াল হিউজ, সলিউশন ওরিয়েন্টেড, ঠিক আছে? যেটা দেখতে পারেন ইএলএসএস দেখতে পারেন, এগুলো আমার খুব পছন্দের ফান্ড। এখানে ওয়েলথ ক্রিয়েশন হয়, আপনি ডেট ফান্ডে রাখলে ওয়েলথ ক্রিয়েশন হবে না। এটা মোর অফ আ সেভিংস টুল, সেভিংস ইনস্ট্রুমেন্ট which can beat inflation is a investment। আবার বলছি, সেভিংস মানে এফডি is a savings instrument, can এফডি beat inflation? তাহলে সেভিংসই থাকবে, ঠিক আছে?
সেভিংস টু লার্জ ক্যাপে আপনি টাকাটা দিলেন, সেভ করার পরে ইনভেস্ট করতে পারবেন। ইনফ্লেশন বিট করতে পারে, হ্যাঁ ইনফ্লেশন বিট করছে। তো সেভিং ইনস্ট্রুমেন্ট যেটাতে ইনফ্লেশন বিট করতে পারে সেটাই হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট শুড বি বিটিং ইনফ্লেশন, ঠিক আছে, মুদ্রাস্ফীতিকে বিট করতে পারবে। তো মিউচুয়াল ফান্ড মানেই কিন্তু এইসব শেয়ার বাজার এমন কিছু না। মিউচুয়াল ফান্ডে একদিনের জন্য বিনিয়োগ করা যায়, ওভারনাইট লিকুইড আছে, আমরা ডেট ফান্ডে ঢুকবো। এটা বোঝার পর আমরা তখন হাইব্রিডের গল্পটাতে বুঝবো। হাইব্রিডের মধ্যে একটা ক্যাটাগরি বলে দিই, ধরুন ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন বা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, এটাও আমার খুব ইন্টারেস্টিং ক্যাটাগরি একটা। আপনি ফান্ড ম্যানেজারকে বললেন আমি সবকিছু বুঝি, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ বুঝি, রিটায়ারমেন্ট বুঝি, প্রীতম বাবু সবকিছু আমাদের বুঝিয়ে দিয়েছে, কিন্তু এত সময় নেই এত কিছু করার। বলুন তো দাদা আপনি সবকিছু করে দেবেন? আপনাকে আমি বকলমা দিচ্ছি যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ কতটা লেট, কতটা ইকুইটি, আপনি দেখুন। তাহলে ক্যাটাগরিটা হবে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড বা ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, এটা ক্যাটাগরিটা হবে। ফান্ড ম্যানেজার নিজের মতো করে করবে। তাহলে কি সুপার ডুপার হেভি রিটার্ন দেবে? না, কিন্তু খুব ভালো রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন দেবে। এই কথাটা মনে রাখবেন, রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। আমরা আসবো, কারণ আলফা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বিটা ফিটা বলতে গেলে মানে খাবারের টেস্টটা ভালো হয়েছে, খেলাম দিলাম, কিন্তু যদি একটু হায়ার এজ ব্র্যাকেটে হন, খাবার খেতে খেতেই আপনার টেনশন আসবে, ভাই মশলাপাতি কম দিয়েছে তো, তেলটা কম দিয়েছে তো। কেন মশলাপাতি আর তেল দিয়ে যদি খাবারের টেস্ট বাড়িয়ে দেওয়া যায়, সেই কুক, সেই রাঁধুনি কিন্তু পেশাদার রাঁধুনি নয়। আমি রিটার্ন বাড়িয়ে দিলাম রিস্ক নিয়ে, সে প্রফেশনাল ফান্ড ম্যানেজার নয়। প্রফেশনাল ফান্ড ম্যানেজার কে? যে রিটার্নটাও বাড়াবে, রিস্কটাকেও কমাবে। সেটাকে আমরা বলছি রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। কি করে মাপবো? আসবো, সঙ্গে থাকবো, গ্রস কনসেপ্ট গুলো নিয়ে এগুলো আমরা আসবো, ঠিক আছে। ট্যাক্সেশন যারা ভাবছে লিকুইড ফান্ড বা পার্কিং ফান্ড, জমি বিক্রি করেছি পরের জমিতে ইনভেস্টমেন্ট করবো, কিছুদিনের জন্য টাকা রাখলাম, অবশ্যই আরবিট্রাজ টাইপের ফান্ডস দেখতে পারেন। এগুলো তো আমরা বলবো। সোনার ব্যাপার থাকে যে ইকুইটি, ডেট, গোল্ড সব মিলিয়ে একটা পাঁচ মিশালি খিচুড়ি টাইপের কিছু করে দেওয়া যায় না, হয় মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এখন এই জিও পলিটিক্যাল একটু টেনশন মাসে তৈরি হলেই দেখবেন সোনার দাম বাড়ে, তাহলে সোনা সেপারেট ভাবে না কিনে আপনি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে আসতে পারেন। এরকম ভাবে নানাবিধ গল্প কিন্তু আছে মিউচুয়াল ফান্ডে, ঠিক আছে। চলুন, আচ্ছা ইকুইটির থেকে কত রিটার্ন এক্সপেক্ট করবো একটু গ্রসলি বলে দিই, এটা থাম্ব রুল। সেটা আমরা বলি জিডিপি প্লাস ইনফ্লেশন। যা দেয় জিডিপি প্লাস ইনফ্লেশনে যা হবে তার থেকে 1.5 টাকা 2 টাকা বাড়িয়ে দেবেন, লার্জ ক্যাপের রিটার্ন তাই হবে। জিডিপি কত হচ্ছে? 7 7.5 যদি ধরি, গ্রসলি বলছি, ঠিক আছে। কেন এইরকম রেটে এত বড় ইকোনমি তো গ্রো করা সম্ভব হয় না, একটু হয়তো কমলো বাড়লো আগামী 4-5 বছর, ঠিক আছে। কিন্তু গ্রস লেভেলে 7 7.5 আপনি ধরে নিন, ইনফ্লেশন ধরে নিন 5.5 মতো, তাহলে ব্যাপারটা গিয়ে দাঁড়াবে 11-11 কাছাকাছি। আরো 1-2 টাকা বাড়িয়ে দিন, তাহলে লার্জ ক্যাপ থেকে আপনি 12-13 টাকা পাবেন। লোয়ার সাইডে আশা আছে, সম্ভাবনা আছে। মিউচুয়াল ফান্ডে 1 পয়সারও গ্যারেন্টি নেই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে তাহলে মিড ক্যাপে কত পাবো? লার্জ ক্যাপে যা পাচ্ছেন তার থেকে আরো 2 টাকা বাড়িয়ে দিন, 2% মতো বাড়িয়ে দিন। স্মল ক্যাপে একটু, এরকম একটা রাফ হিসেব করে আপনি কিন্তু প্রজেকশন করতে পারেন যে আমি এই সেভিংস জন্য করছি, কি রিটার্ন আসবে। এবং অবশ্যই দেখা গেছে পাস্ট পারফরমেন্স একটু ভালোই হয় যদি আপনি 4-5 বছর রাখেন। স্মল ক্যাপে আপনি দেখছেন 10 বছরে 22%। আমি আমার হিসেবে কি বলছি, স্মল ক্যাপে প্রজেকশন দেখাচ্ছি 17-18, কারণ লার্জ ক্যাপ যদি 12 মতো দেয়, মিড ক্যাপ যদি 14 দেয়, স্মল ক্যাপ আরো ধরুন 16 টাকা 17 টাকা দিল, কিন্তু তাও 22 টাকা দেখতে পাচ্ছি। তো 22 টাকাটা এসছে নন লিনিয়ার ভাবে, কোনো বছর হয়তো নেগেটিভ এসছে, এরকম হবে। কোনো বছর হয়তো দেখলেন স্মল ক্যাপ 25 টাকা নেগেটিভ, কোনো বছর স্মল ক্যাপ 80% রিটার্ন দিয়ে দিল, এক বছরে 80%। তো এইসব সুইং আসতেই পারে, হয়। তাই জন্য স্মল ক্যাপে আসলে মিনিমাম 5-6 বছরের উপর সময় নিয়ে আসবে। চলো এবার একটা কনসেপ্ট আমরা দেখবো ডেট ফান্ডের, একটু ক্রিটিক্যাল কনসেপ্ট, কিন্তু চেষ্টা করি এই জন্য, কেন কিছুটা এখানে বলবো, কিছুটা হোয়াটসঅ্যাপে বলবো, যদি বুঝতে না পারেন কিংবা পরের দিন রিভাইজ করে দিতে হবে। ডেট ফান্ডের গল্পটা খুব ইম্পর্টেন্ট। লোকে মিউচুয়াল ফান্ড বললে ইকুইটি করে ছেড়ে দেয়, একটু ডেটের গল্পটা জানতে হবে। আপনার পোর্টফোলিওতে আপনি চেষ্টা করবেন ত্রিশূল দিতে। ত্রিশূল বলতে 3টে স্ট্র্যাটেজি রাখুন, একটা গ্রোথ, ওয়েলথ ক্রিয়েশন হবে, একটা স্টেবিলিটি, একটু ভোলাটিলিটিটা অ্যারেস্ট করবে, আর একটা হচ্ছে এমার্জেন্সি ফান্ডস। এমার্জেন্সি ফান্ডস বলতে ধরুন যেটা বলে থাকি যে আপনার মাসকাবারি যা খরচা হচ্ছে তার 4 গুণ 5 গুণ অ্যাটলিস্ট রাখা উচিত 6 মাসের টাকা লুজ, সেটা আবার ইকুইটিতে ইনভেস্ট করবেন না। মাসকাবারি আপনার খরচ বলছি, রোজগার বলছি না, খরচা ধরুন 40,000 হচ্ছে, তাহলে 6 মাসের টাকা 2,40,000 2.5 লাখ টাকা লুজ রাখা উচিত। সেটা কি ইকুইটিতে দেবো না, সেটা আপনি মনে করলে একটু আরবিট্রাজ ফান্ডে রাখবেন, সেরকম রাখা যেতে পারে। তো কিছুটা ডেট ফান্ডেও রাখতে পারেন। আপনি এফডির টাকা ভাঙিয়ে আমরা কখনই বলবো না ইকুইটিতে রাখুন। আপনি কারোর হয়তো ওয়েলথ ক্রিয়েশন হয়ে গেছে, সে প্রিজার্ভেশনের কথা ভাবছে, জোর করে নিজের রিস্ক অ্যাপেটাইট চেঞ্জ করার দরকার নেই। রিস্ক প্রোফাইলিং যেটা আপনি ডেট মিউচুয়াল ফান্ড হ্যাজ আনসার টু এভরি স্ট্যান্ডার্ড ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস। আপনি আরডি করতে চান, আরডির উত্তর মিউচুয়াল ফান্ডে আছে। আপনি এফডি করতে চান, এফডির উত্তর মিউচুয়াল ফান্ডে আছে।
আপনি মনে করলে ধরুন নিফটি ফিউচার কিছু একটা কাজকর্ম করতে যাচ্ছেন হার্ডকোর ইকুইটিতে, আমাদের মিউচুয়াল ফান্ডে উত্তর আছে, তো ইট গোজ লাইক। আমরা একটু ছোট্ট করে ডেটের গল্পটা বলবো, একটু ক্রিটিক্যাল, একটু অসুবিধা হতে পারে, সঙ্গে থাকবে। 9:16 বাজে, কিন্তু এটা বলে দেওয়াটা খুব জরুরি, নইলে মুশকিল হবে। চলুন আমি একটু পেন ব্রাশটা খুলে নিই। যা প্রশ্ন থাকছে গ্রুপে লিখবেন, আছি আমরা। একটা মিনিট দাঁড়ান, একটা জিনিস দেখে নি। এখানে আপনাদের কি কোনো চ্যাটে কিছু প্রশ্ন এসছে সেটা একবার দেখে নিন। চ্যাটে কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। চলুন, প্রশ্ন থাকলে চ্যাটে করতে পারেন বা আনমিউট করে বলতে পারেন। চলুন আমরা, আচ্ছা একবার বলুন, আমার এই দাঁড়ান, আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি? স্ক্রিনটা দেখা যাচ্ছে? আঁকছি কি দেখা যাচ্ছে? থ্যাংক ইউ। চলুন এবার কাজের কথাটা শেষ করে দিই। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কিভাবে মনে রাখবেন ফার্স্টে সেটা বলি, সেটা আপনার সুবিধা হবে। দাঁড়ান, আবার এগুলো পারি না, একটু সাইজটা বড় করে দিই। ফার্স্টে বলছি, তারপরে বোঝাবো, কিন্তু এটা মনে রাখবেন, এটা খুব ফান্ডামেন্টাল ইকুয়েশন। 9:16 বাজে, 9:30 মধ্যে ব্যাপারটা কমপ্লিট করতে পারবো। ইন্টারেস্ট রেট আর বন্ডের দাম মানে শেয়ার বাজারে শুধু ইকুইটি ট্রেড হয় না, শেয়ার বাজারে ডেট ইনস্ট্রুমেন্টও ট্রেড হয়, শেয়ার বাজারে এফডিও ট্রেড হয়। এরকম ভাবে বন্ড, ইন্টারেস্ট রেট আর বন্ডের দাম ইনভার্সলি প্রপোর্শনাল। এটা একটু মনে রাখবেন কিভাবে, ছবি এঁকে দিচ্ছি, এটা ঢেকি। এখানে ইন্টারেস্ট রেট, আমরা কারণটা বুঝাবো পরে, ফার্স্টে গল্পটা বুঝে নিন। এটা প্রাইস, এটা শেয়ারের দাম যেমন বলেন, শেয়ার না বলে ডেটের দাম বা বন্ডের দাম বা জিসেকের দাম আছে একটা, ঠিক আছে। দামটা বলতে এরকম ভাবে বোঝাই, আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, 7% ইন্টারেস্ট পাচ্ছেন, তার দাম হচ্ছে 1 লাখ টাকা, এরকম ভাবে ভাবুন, ঠিক আছে। তো এটা ইনভার্সলি প্রপোর্শন। আমরা ইনভার্সলি প্রপোর্শন বলতে কি বোঝাই, এটা যদি বাড়ে তাহলে এটা কমবে, আর যদি এটা বাড়ে, প্রাইস যদি বাড়ে, মানে আগে ইন্টারেস্ট রেট চেঞ্জ হবে, ইন্টারেস্ট রেট কমলে প্রাইস বাড়বে। এরকম ভাবে বলবো না যে প্রাইস বাড়লে ইন্টারেস্ট রেট কমবে, এটা ভুল কথা। ইন্টারেস্ট রেট চেঞ্জ হয় তাহলে বন্ডের দাম চেঞ্জ হয়, এটা খেয়াল রাখবেন। আমরা ছোট্ট একটা এক্সাম্পল নিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মন দিয়ে শুনুন, অসুবিধাটা বলবেন। ধরুন 70 টাকা আমি পাই অন অ্যান ইনভেস্টমেন্ট অফ 1000 টাকা। একটু মন দিয়ে শুনতে হবে, কিন্তু এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, আমরা সারা জীবন খেয়াল থাকবে। আমি 1000 টাকা দিলে 70 টাকা পাই, তাই 70 রুপিস ইজ মাই ক্যাশ ফ্লো পার ইয়ার, পার ইয়ার 70 ইজ মাই ক্যাশ ফ্লো পার ইয়ার, ঠিক আছে। তাহলে 1000 টাকা দিলে আপনি 70 টাকা ক্যাশ ফ্লো পাচ্ছি। এবার এটাকে দেখলে আমরা কি বলবো, তাহলে এটাকে বলছি 7% হচ্ছে আমার কুপন। এইখানে 7% আমরা বলি কুপন। কিন্তু যখন বাজারে জিনিস ট্রেডিং শুরু হয়, জিসেক ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট আমরা একবার দেখিয়েছিলাম, আবার পরে স্ক্রিন শো করবো। চলো, ভারত সরকারের বন্ডও জিসেক কিন্তু ট্রেড করে। ট্রেড হলে কি করবে, কোনটা চেঞ্জ হবে, ফার্স্টে এটা আমরা বুঝি। ট্রেড যদি হয় 70 টাকা চেঞ্জ হবে না, ট্রেড হলে 1000 টাকা চেঞ্জ হবে। ট্রেড হলে 70 টাকা কখনোই চেঞ্জ হবে না। 70 টাকা তো যাকে ধার দিয়েছেন সেই পার্টি আপনাকে ফেরত দিচ্ছে, মানে ইস্যুয়ার, যে ইস্যু করেছে পেপারটা। 70 টাকা চেঞ্জ হবে না, রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হবে না, চেঞ্জ হবে প্রাইস। কারণ এই 70 টাকার ক্যাশ ফ্লোটা লোকে কত টাকা দিয়ে কিনবে, আপনি 1000 টাকা দিয়ে কিনেছেন, ধরুন আইপিও তে কিনেছেন, ইনিশিয়াল পাবলিক অফার, যেমন শেয়ারের হয় ডেটেরও হয়, ইনিশিয়াল পাবলিক অফার থেকে আপনি কিনেছেন, কিন্তু আপনার এখন টাকার দরকার, কোম্পানি বলছে আপনার থেকে পেপারটা কিনবে না, আপনি ম্যাচুরিটির সময় আসবেন, যখন ম্যাচিউর করবে তখন ওরা কিনে নেবে। কিন্তু মধ্যবর্তীকালে আপনার যদি কিনতে হয়, তাহলে এনএসসি বিএসসি তে যেতে হবে, ইউ হ্যাভ টু গো টু এনএসসি বা বিএসসি, ঠিক আছে। এবার এনএসসি বিএসসি তে গেলে কি গল্পটা হবে সেটা বলি। কি বাজারে ইনফরমেশন আছে তার উপর বেস করে কিন্তু বাজারে লোক ট্রেড করে বা ব্যাপারটা গল্পটা দাঁড়ায়। ধরুন এহেন অবস্থায়, তো এটা আমরা এনএসসি বিএসসি লিখলাম, এনএসসি মার্কেটে বেসিক্যালি লিকুইড ডেটের ক্ষেত্রে, যাই হোক। তো এখানে ধরুন 7% পাচ্ছি। তো আচানক আমার কাছে খবর এলো শহরে আরো একটা সুন্দরী এসছে, সেই সুন্দরী বলছে 8% দেবো। এবার অবশ্যই 7% থেকে 8% অনেকটাই লুক্রেটিভ, ঠিক আছে। তাহলে আমি আমার চোখটা 7 থেকে 8-এ তুলবো, কিন্তু আমার তো দুটো চোখ, আমার তো 4টে চোখ নেই। মজা করে বলছিলাম, টাকা তো আমার লিমিটেড। আমি করবো কি, এইটার থেকে বেরিয়ে এই টাকাটা আমি পরিষ্কার অ্যালোকেট করব
এ 8% রেটেড পেপার। তাহলে কি হলো, আমরা যখন এটা করব তাহলে এখান থেকে যখন বিক্রি করব তাহলে এই পেপারটার দাম কমবে, যেটা ট্রেড হচ্ছিল 1000 টাকায়, লোকে বলবে না 8 টাকা পাচ্ছি, চল ভাই আগে বেরো। সে হয়তো তাড়াতাড়ি করে বিক্রি করবে, এটা ধরুন 900 আপনি 95 টাকা পেলেন বা 993 টাকা পেলেন, কেউ লস করে হয়তো বেরিয়ে গেলেন না, সে 8 টাকা সুদ চাইছে, ডেসপারেশন আসবে, একটা ইনফরমেশন যখন পড়ছি ইমোশন আসবেই, টাকা পয়সার ব্যাপার হলে ইমোশন আসলে ডেসপারেশনে কাজ হবে। তো নেট আলটিমেটলি দেখবেন এই ইকুয়েশনটা কিন্তু তখন উঠছে যে ইন্টারেস্ট রেট যখন বাড়লো বন্ডের দাম কমলো। এটা ভিডিওটা দেখে নেবেন, আমি আর রিপিট করছি না। এটা উল্টো দিকেও ট্রু, 7% জায়গায় 6% পেপার হলো, 6% যাই পেপার হলো, লোকে 7% পেপারটা আরো বেশি করে কিনবে। তাহলে ইন্টারেস্ট রেট কমলো, বন্ডের দাম বাড়লো, ইন্টারেস্ট রেট বাড়ছে, বন্ডের দাম কমছে। এটা একটু খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা মনে রাখবেন, দে আর ইনভার্সলি প্রপোর্শনাল। তাই জন্য আমরা মজা করে বলি, একটা ফান্ড আছে, মজা করে নয়, মানে সিরিয়াস ভাবে আপনি ভাবুন, প্রশ্নের ভাবনা দিলাম, 9:24 বাজে, হাতে সময় আছে। জিসেক মানে গভর্নমেন্ট সিকিউরিটিজ, একটা ফান্ডের ক্যাটাগরি আছে জিসেক। আপনি যদি ডেট ফান্ড দেখেন, ডেট ফান্ডের একটা ক্যাটাগরি আছে জিসেক, গভর্নমেন্ট সিকিউরিটিজ। আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? একটু হ্যাঁ না বলবেন? পেন ব্রাশটা দেখা যাচ্ছে? এই যে আঁকা কি কোনো দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। এমন জিসেক যে আছে একটা, এটাও মজা। হ্যাঁ বলুন। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল যে এই ধরুন যখন আমার বন্ডের মানে এই ধরুন যেটা 70 টাকা আমাকে ক্যাশ ফ্লো দিচ্ছে, সেটা সেই বন্ডের দাম যখন 1000 টাকা থেকে কমবে, ইন কেস যখন 8% একটা স্কিম বাজারে এসেছে, তো এটা কোন যখন মানে এটাই এই 1000 টাকা কমে ধরুন 950 টাকা হলো, তার মানে আমি 950 টাকার উপরই 70 পাচ্ছি, মানে তখন আমার এফেক্টিভ ইন্টারেস্ট রেটটা তো বেশি। দাদা নামটা কি বলবেন? আমার প্রতাপ। আপনার নামটা? প্রতাপবাবু অসাধারণ ভালো প্রশ্ন করেছেন। আমি দুটো জিনিস বলি, তারপর আপনার প্রশ্নটা শুনছি। দুটো জিনিস আমার বলা হয়নি, খুব ভালো জিনিস বলেছেন। এটা 950 হবে কি 940 হবে, তার একটা বেসিক জিনিস বলে দিই। থ্যাংকস আপনি প্রশ্ন করার জন্য। আমি আবার আপনার কাছে আসবো, এক্ষুনি আসবো এটা বলার পর। দেখুন, দুটো ইনস্ট্রুমেন্ট সেম রিস্ক আলাদা দামে ট্রেড করতে পারে না। তাহলে 70 টাকার জিনিসটা, কথায় কথা বলছি, 990 টাকা দিয়ে যদি ট্রেড হয়, সেটাকে পোশাকি ভাষায় কি বলে জানেন? ফার্স্ট আমরা সেটা বুঝি। 70 টাকার জিনিসটা যদি কথায় বলছি 990, 95 যে দামে ট্রেড হোক না কেন, এই জিনিসটাকে বলা হয় ইল্ড। একটু খেয়াল রাখবেন, এটাকে বলা হয় ইল্ড, YIELD। ঠিক আছে? ইল্ড তাই জন্য খুব স্ট্যান্ডার্ডাইজ জিনিস না। ইল্ড ভ্যারিজ ফ্রম পার্সেন্ট টু পার্সেন্ট। যেমন কেউ 990 টাকা দিয়ে যদি কেনে, তার জন্য ইল্ড 70/990 হবে। কেউ যদি 70 টাকার জিনিসটা কেনে 95 টাকায়, তার জন্য ইল্ড আলাদা হবে। ঠিক আছে? এটা খেয়াল রাখবে। তো এটাকে ইল্ড বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে 940 টাকায় কিনবে না 930 টাকায় কিনবে, কত দামে কিনবে? তো যে ব্যাপারটা বলছিলাম, যদি ইনস্ট্রুমেন্টটা সেম হয়, সেম ব্যাংক ইউজ করেছে, একই ক্রেডিট রিস্ক আছে, ক্রেডিট রিস্কের গল্পটাই বলছি, যদি পার্থক্য না থাকে, তাহলে কেন দুটো জিনিস আলাদা রেটে ট্রেড করবে? একটা 8%-এ আর একটা 7-এ ট্রেড করার কোনো কথাই না। তাহলে কোথায় গিয়ে ব্যাপারটা থামবে? এটা ওই মেট্রো টিকিটের লাইনের মতো হবে। একটা আমি মেট্রোর এইখানে আমি লাইনে দাঁড়িয়েছি, এই কাউন্টারটা বন্ধ, এই কাউন্টারটা খোলা, এই কাউন্টারটা খোলা আছে, এখানে লোক আছে, এখানে লোক আছে, এখানে লোক আছে, এখানে লোক আছে, ফট করে দেখলাম এই কাউন্টারটা খুলে গেল। যাই এই কাউন্টারটা খুলে গেল, সঙ্গে সঙ্গে এখানে লাফালাফি হবে, লোক মাইগ্রেট করবে। কতক্ষণ মাইগ্রেট করবে? যাবে যতক্ষণ না দুটো লাইন সমান হয়ে যাচ্ছে। এখানে আমি কি বলতে চাইছি, দাদা 990, 980 চেঞ্জ হবে, হতে হতে একটা জায়গায় গিয়ে এর দামটা তো কি হবে? এটা আগে কত ছিল? 7%। কিন্তু আপনি যদি 990 টাকা দিয়ে 70 টাকা পান, তাহলে 7%-এর বেশি সুদ পাচ্ছেন। যাই হোক, এই করতে করতে একটা জায়গায় 8% হবে। যাই ইল্ড 8% হয়ে গেল, এই আরবিট্রাজটা, এই যে 8% আর 7% যে প্রাইস ডিফারেন্স, ইন্টারেস্ট রেটের ডিফারেন্সিয়ালটা, যেটা শেষ হয়ে যাবে। বাজার এইভাবে ট্রেড করে। শুরুর দিকে এটা কমবে, আস্তে আস্তে কমতে কমতে একটা জায়গায় এসে এই 7% কুপনের ইনস্ট্রুমেন্টাল ইল্ড 8% হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটাকে আমরা মানে এরকম ভাবে মার্কেট ডায়নামিক্স এর ব্যাপারটা ট্রেড হয়, বা বাজার এইভাবে ইনফরমেশন আরবিট্রাজটাকে ওয়াইপ অফ করে। ইনফরমেশন আরবিট্রাজ, সরি ভুল বললাম, বাজার এভাবে ইন্টারেস্ট রেটের যে আরবিট্রাজটা আছে ওয়াইপ অফ করে দেবে। আরবিট্রাজ ইজ এ শর্ট লিভড অপরচুনিটি। আমরা আরবিট্রাজ ফান্ডও আছে, আসবো। তো আরবিট্রাজের এই গল্পটা তখন ওয়াইপ অফ হয়ে যাবে। মেট্রো টিকিটের এই যে এক্সাম্পলটা দিলাম, কাউন্টারের এক্সাম্পলটা,
ইট গোজ লাইক দিস। তো আপনার যে প্রশ্নটা 940 টাকা 930 টাকা, যখন ওটা শুনলাম তাহলে বললাম ওটা ততক্ষণ ডিপ করবে যে যখন এটা 8% যাবে। কখনো কখনো ট্রেড করতে করতে মুহূর্তের ভুলের জন্য দেখা গেল ইলটা হয়ে গেল 8.5, তখন লোকে আবার ওর দামটা একটু বাড়তে শুরু করবে। আলটিমেটলি এসে সব নতুন পেপারটা 8% ট্রেড করবে, পুরনো পেপারটাও 8% ট্রেড করবে। স্যার এবার প্রশ্নটা বলুন। বুঝে গেছে? হ্যাঁ বোঝা গেছে। স্যার এটা যদি বুঝে নেন, এটা যদি বুঝে নেন না, আপনি কিন্তু একটা বিশাল জিনিস বুঝে নেন। আমি বলবো পুরো কোর্স থেকে যদি এটাও ডেট মার্কেটে প্রচুর লোক দেখেছি 10 বছর 12 বছর আছে, এসব কিছু বোঝে না, ওই গাড়িটা পেছনের দিকে চালিয়ে কিন্তু হয় না। এটা খুব ভুল কথা যে পয়েন্ট টু পয়েন্ট রিটার্নটা দেখে আমি বলে দিন এই ফান্ডটা ভালো এই ফান্ডটা খারাপ। রেয়ার ভিউ দেখে পেছনের আয়না দেখে গাড়ি চালানো যায় না। শুধু ওরকম দেখলে চলবে না, আপনাকে ম্যাক্রোর গল্প একটু বুঝতে হবে, একটু জানতে হবে। কিন্তু ডেটের ক্ষেত্রে খুব খারাপ লাগে, ডেটের লোকে এসব গল্প কিছুই দেখে না, কে কত রিটার্ন দিয়েছে। আরে কে কতটা রিটার্ন দিয়েছে কলেজ লাইফে আমার একজনকে ভালো লাগে, এবার তারপরে 10 বছর পর ভালো নাও লাগতে পারে, কারণ কি বেইমান হয়ে গেলাম তা না। সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়, আমাদের টাইমটা বুঝতে হবে। ওই যুগে 7% ট্রেড হতো, এখন সময় বদলে গেছে, ওর পার্সেন্টেজ চেঞ্জ করছে। আমি ওদের কিছু উদ্ঘাটন এক্সাম্পল দিচ্ছি, এই জন্য দিচ্ছি সময়ের থেকে রাজা কিছু নেই। আমরা যদি মানে মজা করেই বলছি, আমরা যদি ক্ষমতা থাকতো আমি একটা মন্দির বানাতাম, মন্দিরের ভেতরে একটা বড় ঘড়ি লাগিয়ে দিতাম, ঘড়িটাকে লোকে পুজো করতো। সময়ের থেকে দামি জিনিস কিচ্ছু নেই, আর সময়ের জন্যই এইসব ডেরিভেটিভস অপশনের দাম চেঞ্জ হয় বাড়ে। তো কোনো একটা সময় 7% ওয়াজ দ্য ফ্যাক্ট অফ লাইফ, এখন 8% ফ্যাক্ট অফ দ্য লাইফ। বাজার সেইভাবে চলবে, ঠিক আছে? 2 মিনিট আগের যে পৃথিবী ছিল 2 মিনিট পরে তার পৃথিবী বদলে যায়, শেয়ার বাজারে তাই হয়। তো শেয়ার বাজার বলবো না, আপনারা আজকে আপনারা শিখে গেলেন, জেনে গেলেন যে এনএসসি বিএসসি তে শুধু মাছ বিক্রি হয় তেমন নয়, ভেজিটেবলও বিক্রি হয়। ভেজিটেবল মানে ডেট ফান্ডস এর কথা বলছি, তো ডেট ইনস্ট্রুমেন্টসও বিক্রি হয়। এখানে মমতা ব্যানার্জির পেপার, কোনো পার্টি পলিটিক্স আলোচনা না। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও টাকা লাগে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো শেয়ার ইস্যু করে না, সেটাকে বলা হয় স্টেট ডেভেলপমেন্ট লোন, এসডিএল। কখনো কখনো পেপার দেখবেন আবার মোদিজিরও টাকার দরকার হয়, তারা পেপার ইস্যু করে, সেটাকে জিসেক বলে। এবার প্রশ্নটা হচ্ছে, কাউকে জিজ্ঞাসা করবেন বা ভাববেন যে ভাই জিসেক তো গভর্নমেন্ট সিকিউরিটিজ, তো সরকার বাহাদুর যদি সমস্যায় পয়সা ছাপিয়ে ফেরত দিয়ে দেন, তাহলে আমার প্রশ্ন আপনাদের, তাহলে জিসেক বলে যে ফান্ডটা আছে ওখানে কেন লিখবো মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক? জিসেক বলে ফান্ডটাতে কেন লিখতে যাবো? মোদিজি তো টাকা ফেরত দিই। মোদিজি মানে মোদিজি এ ভার্সন, মোদিজি বি ভার্সন, যে আসলো, যে আসবে, যে থাকবে, যাই হোক না, যে সরকারি থাকবে, আলটিমেটলি ভারত সরকারের পেপার ধার নিয়েছে, শোধ দিয়ে দেবে টাকা, সমস্যা কোথায় আছে? কিন্তু এটা করা যাবে না, কারণ ট্রেড করছে তো তুমি। ট্রেড যখন করছো প্রাইস ডিসকাভারি, ভারত সরকার ভারতবাসী হিসেবে জাতীয় সঙ্গীতে যদি ট্রেড হয় না, তার দাম উঠবে বাড়বে। আমার ভগবানও যদি ট্রেড হয় তার দাম উঠবে। আমার ভগবান আমার কাছে খুব ইম্পর্টেন্ট, ভিক্টর সাহেব, রাকেশের কাছে নাও ইম্পর্টেন্ট, তো উনি বলেন না 100 টাকা না, আমার এখন টাকার দরকার আছে, 999 টাকা তো বিক্রি করতে রাজি আছে। 1000 টাকা জিনিস 999 টাকা হয়ে গেল, লোকে প্যানিক সেট হয়ে গেল। তাই জন্য লেখা হয়। আমি এত কথা কেন বলছি, একটা ফান্ড আছে, এগুলো বুঝে নিন, কনসেপচুয়াল ক্ল্যারিটি আসবে। আমি এটা বলতে চাইছি না, এটা কখনোই আমার উদ্দেশ্য না, দেখুন আমি কত জানি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা বেসিক জিনিসটা আপনারা একটু বুঝে নিন। দাঁড়ান, ডেট স্কিমে ম্যাগনাম গিল্ড ফান্ড একটু সঙ্গে থাকবেন। আপনারা যদি দেখুন গিল্ড ফান্ডে কি আছে, শুধু তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়ে সবকিছু হয় না, মহারাষ্ট্রের গভর্নমেন্ট আছে। মহারাষ্ট্রের আমি অত মিনিস্টার নাম জানি না, উত্তরপ্রদেশ জানি না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জানি, ম্যাডাম আছেন, ঠিক আছে? তো তিনটে এগুলোকে এসডিএল বলে, স্টেট ডেভেলপমেন্ট লোনস। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে কোনো রাজ্য সরকারের অবস্থা খুব একটা ভালো নেই, টু বি অনেস্ট, কিন্তু তাদের ব্যাকিং, তাদের সাপোর্ট দেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? তো এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পেপার, এখানে কেন লিখতে যাবে মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক? কেন এগুলো ট্রেড হচ্ছে, ট্রেড হলে লিখতে হয় মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক, ঠিক আছে? সেই ব্যাপারটা মনে রাখবেন। আমরা একটু ছোট্ট করে বললাম গভর্নমেন্ট সিকিউরিটিজও কাজ করে, যে কি করে ট্রেড, কি করে কখন আপনি ডেট ফান্ডে ইনভেস্ট করবেন না করবেন, আর পরবর্তীকালে আসবো। আপাতত এগুলো বুঝে রাখুন। আমার সবসময় মাথাতে এটা চলে, যেটা হোয়াটসঅ্যাপে বোঝানো যাবে না সেটা আমি ফার্স্টে আপনাদের সাথে অনলাইন ইন্টারাকশনে স্ক্রিনশট শেয়ার করে বলে দিই, তারপরে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করলে আমরা উত্তর দিচ্ছি বা দেবো, ঠিক আছে? এগুলো অলওয়েজ ক্যারি ফরওয়ার্ড করা যাবে। তো এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা বললাম। এখন 9:33 বাজে, আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্টে ঢুকছি। যদি মাঝখানে কারো কিছু প্রশ্ন থাকে, আমি আর ইনভিটেশন পাঠাচ্ছি না, আনমিউট করে প্রশ্ন রাখতে পারেন। আমি আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলবো, তার আগে যদি মনে হয় এটা একটু স্ক্রিনশট ক্যাপচার করে রাখবেন, আপনার সুবিধা হবে, করতে পারেন, ঠিক আছে? চলো আমি এটা ডিলিট করছি, যদি কিছু স্ক্রিনশট লাগে রাখতে পারেন। এরপর আর একটা ডেট ফান্ডের কনসেপ্ট আমাদের লাগবে, একটু বলে নিই। এবার হচ্ছে, আমি আপনাকে টাকাটা শোধ দিলাম, ধরুন রাকেশ ব্যানার্জিকে আমি টাকা দিলাম, শোধ দিলাম, উনি যেরকম সময় বলেছেন সেরকম সময় শোধ দিচ্ছেন,
আমি ভিক্টর স্যারকে টাকা দিলাম, উনিও টাকা শোধ দিচ্ছেন, কিন্তু সময় সময় দেন না, লাফালাফি করতে হচ্ছে, ঝগড়াঝাটি করতে হচ্ছে, ভয় দেখাতে হচ্ছে, ফোন করতে হচ্ছে, মিসড কল দিতে হচ্ছে, টাকা দিচ্ছেন কিন্তু জান খেয়ে নিচ্ছেন। তাহলে দুটো লোকের ক্রেডিট রেটিং সেম নয়। ক্রেডিট রেটিং হচ্ছে প্রবাবিলিটি, আমি কাউকে ধার দিলে সে যে কথা দিয়েছে সে সময় মতো কি টাকাটা ফেরত দিচ্ছে, যেভাবেই হোক সময় মতো দিল না বা ডিফল্ট করলো, তাহলে ক্রেডিট রেটিং চেঞ্জ হবে। সব থেকে ভালো ক্রেডিট রেটিং হচ্ছে সভারেন রেটিং। সভারেন রেটিং মানে সরকার বাহাদুরের, এখানে কোনো চাপই নেই, এখানে কোনো ক্রেডিট রিস্ক নেই। তারপর থেকে ধরুন শুরু গ্রস লেভেলে বলছি, আপনারা যদি টপিক ভালো লাগে আরো ডিপ ডাইভ করতেই পারেন, কেন গ্রস কনসেপ্টটা বুঝেন। ট্রিপল এ হলো, ডবল এ প্লাস হলো, ডবল এ হলো, এ হলো, তো এগুলোতে কি বোঝা যাচ্ছে রেটিং। এই করতে করতে আপনি ডি পেতে পারেন, দাউদের কোম্পানি। দাউদের কোম্পানি খুব ভালো ইন্টারেস্ট রেট দেবে, কিন্তু টাকাটা ডিফল্টই হবে, শোধ আর টাকা মূলধন আর ফেরত পাবে, মজা করে বলছি। ডি তে এ বি সি ডি এরকম টাইপের হাই থাকে, ঠিক আছে। তো ট্রিপল এ মানে এর সুদ কম দেবে, রিস্ক কম। Probability you are going to make good the words, the terms and commitments of the debt instrument would be made good by these guys, ঠিক আছে। যারা ইস্যু মানে ইন্ডিয়ান রেলও টাকা ধার নেয়, ঠিক আছে। তো বিভিন্ন আছে সরকার সংস্থা যারা টাকা ধার নেয়, টাকা চায়। তো ডবল এ ইজ লিটল রিস্কি দেন ট্রিপল এ, A is little risky than double, এরকম ব্যাপারটাকে ভালো, এটাকে বলা হয় ক্রেডিট রেটিং, মনে রাখবেন, এটাকে বলা হয় ক্রেডিট রেটিং। দুটো সংস্থা আছে, আপনি নিশ্চয়ই রাকেশ ঝুনঝুনওয়ালার কথা শুনেছিলেন। রাকেশ ঝুনঝুনওয়ালা একটা সময় খুব অ্যাগ্রেসিভলি আপনার ক্রিসিলের শেয়ার কিনেছিলেন, ঠিক আছে। এটাকে বলা হয় ক্রেডিট রেটিং। মানে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ উড গো টু মেক গুড ইউর ফিনান্সিয়াল কমিটমেন্টস, ক্রেডিট ওয়ার্থিনেস, ঠিক আছে। ক্রেডিট রেটিং বলা হয়, বা ক্রেডিট রেটিং দিয়ে আমরা ক্রেডিট ওয়ার্থিনেসটা যাচাই করার চেষ্টা করি, এটা খেয়াল রাখবেন। তাই জন্য সব রেটিং এর গল্প আসে। এবার অবশ্যই আমার যদি রেটিং খারাপ হয় আমাকে বেশি সুদ দিতে হবে। তো মুথুট মন্নাপুরম আছে আর ভারত সরকার আছে, দুজনে ধার চাইতে আসছে, মুথুট মন্নাপুরমকে বেশি সুদ দিতে হবে, কারণ মুথুট মন্নাপুরমের কম্পিটিশন আছে, ভারত সরকারের কম্পিটিশন নেই। বা ইন্ডিয়ান রেলওয়েজ আর মুথুট টাকা চাইতে আসছে, ইন্ডিয়ান রেলওয়েজ কম সুদ দেবে, কারণ ইন্ডিয়ান রেলওয়েজের কম্পিটিশন নেই, ফিনান্সিয়ালি ওয়েল অফ। তো এই একটা কিছু কিছু বিজনেস মডেল থেকে রেটিং হয়, এটাই ক্রিসিল, ইকরা, ক্রেয়ার এরা করে। তো নেট গল্প যেটা আমরা বলতে চাইছি, যে যদি ক্রেডিট রেটিংটা খারাপ করেন, যেমন আমার এখানে স্মল ক্যাপ ফান্ড আছে, এখানে আমি ইকুইটি দিয়ে আমার স্মল ক্যাপ ফান্ড আছে, তো স্মল ক্যাপের একটা মিরর ইমেজ ডেটে যদি আমি চাই, তো একটা ফান্ড আছে ক্রেডিট রিস্ক, জানবুঝ করে। কেন লোকে ক্রেডিট রিস্কে করছে? কারণ ঝাল খাচ্ছে, জানে চোখ দিয়ে জল পড়বে, কিন্তু ওটাতেই মজা। তো ক্রেডিট রেটিং এ আপনি সুদটা একটু বেশি পাবেন, রিস্ক আছে কিন্তু রিটার্নও পাওয়া যায়, ঠিক আছে। তো দিস ইজ হাউ ইট গোস। এবং অবশ্যই বলতে হবে না আমাকে, যদি 5 বছর 7 বছরের স্মল ক্যাপ ভালো রিটার্ন দেয়, তাহলে লার্জ ক্যাপে লোকে কেন করছে? বোকা নাকি? ব্যাপারটা তা নয়। লোকে দুটো জিনিস জানতে চায়, আমরা আগে বলেছিলাম, আমরা আবার রিপিট করছি, এটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন যে দুটো জিনিস আপনারা না চাইলেও আপনাদের প্রাণ চাইছে, একটা রিটার্ন আর একটা রিটার্ন এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আমি আরেকবার বলে দিচ্ছি, কারণ এরপরে তো ক্রেডিট রিস্কের গল্পটাতে ঢুকবো। রিটার্ন এক্সপিরিয়েন্স মানে আপনার মন চাইছে ব্যাপারটা যেন এরকম ভাবে আসে, কিন্তু বাস্তবে কি হয়, রিটার্নটা এইরকম করে আসে। তাহলে রিটার্ন এক্সপিরিয়েন্সটা যত আপনি কম্প্রোমাইজ করছেন, রিটার্নটা তত ভালো হওয়ার সম্ভাবনা, খেয়াল রাখবেন এটা, ঠিক আছে। রিটার্ন এক্সপিরিয়েন্স আপনি এফডি তে কেন করছেন? আপনি এফডি তে করছেন রিটার্ন এক্সপিরিয়েন্সটা ভালো, প্রত্যেকদিন সকালে রাত্রে শোয়ার সময় শান্তি পাচ্ছেন, এটা পরের কথা। যে শান্তিটা ফ্রি অফ কস্ট নয়, শান্তিটা পাচ্ছেন, এটা হিউজ অপরচুনিটি কস্ট। হোয়াট ইজ অ্যান অপরচুনিটি কস্ট? যে আমার পয়সার মাসেল পাওয়ার কমে যাচ্ছে, পয়সার পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে, সেটা পরের কথা। কিন্তু আমরা অপরচুনিটি কস্টটা দেখি না, আমরা চোখের সামনে দেখি শান্তি পাচ্ছি, ভাই শান্তিটা আগে নিয়ে না। তো মিউচুয়াল ফান্ডে হয়তো স্মল ক্যাপে শান্তি নেই, অশান্তি আছে, কিন্তু অশান্তির পর একটা সুন্দর রিটার্ন আছে। তো দুটো জিনিস আপনারা চান, রিটার্ন আর রিটার্ন এক্সপিরিয়েন্স। তো তাই জন্য এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে ক্রেডিট রিস্ক ফান্ডের একটা আলাদা জায়গা আছে, লোকে ঝাল দেওয়া ফুচকা খাবে, ওই ঝালটাই যে যন্ত্রণাটা দিচ্ছে ওটার মধ্যে আনন্দ আছে। হিউম্যান বিহেভিয়ার ইজ নন লিনিয়ার। একটু বিহেভিয়ারাল ফাইন্যান্স নিয়ে কথা বলে দিই। আপনি বসের সাথে যেভাবে কথা বলছেন, বাজারে গিয়ে সবজিওয়ালার সাথে যেভাবে কথা বলছেন, বাড়িতে এসে বউয়ের সাথে একটু অন্যভাবে কথা বলছেন। হিউম্যান বিহেভিয়ার ইজ নন লিনিয়ার। তাই জন্য শেয়ার বাজারে আমরা সেম ইনফরমেশনে একটু বিভিন্ন টাইপের অর্ডার মারি, পাঞ্চ করি, এবং সেরকম ভাবে তাই জন্য দেখবেন মার্কেটের রিটার্ন নন লিনিয়ার। তো এনিওয়ে, আমরা আর বেশি এতে কিছু ঢুকবো না, কিন্তু বিহেভিয়ারাল ফিনান্স একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেগুলো আমরা হোয়াটসঅ্যাপে একটু আলোচনা করবো। তো ক্রেডিট রিস্ক বলে ফান্ড আছে আমাদের, ঠিক আছে। তো স্মল ক্যাপ বললাম। এবারে একটা জিনিস বলে দিই,
যে এখানে ক্রেডিট রেটিংটা আপনি যেটা দেখলেন যে ক্রেডিট রেটিং যদি খারাপ হয় তাহলে আপনাকে কিন্তু বেশি ইল্ড পাওয়ার সম্ভাবনা থাকে। এবার আপনাকে ট্রেড অফ করতে হবে যে কতটা আমি কম্প্রোমাইজ করবো। আমি কি একদম দাউদের কোম্পানিতে ইনভেস্ট করবো? অবশ্যই না। তাই জন্য ফান্ড ম্যানেজারের থ্রু দিয়ে ক্রেডিট রিস্ক আমরা ফান্ডে যদি ইনভেস্ট করি রিটার্ন একটু বেশি হয় এবং করিও আমরা। এটা একটু খেয়াল রাখবেন। আমরা 9:38 বাজে আর একটা প্রশ্ন আপনাদের কাছে করি, লাস্ট প্রশ্ন, তারপর আমরা মানে আমার তরফ থেকে হয়ে যাবে, তারপর আমি প্রশ্ন আপনাদের কাছে করবো। ধরুন এটা তো বলে দিলাম, আমি ডিলিট করে দিচ্ছি স্ক্রিন, অসুবিধা হলে বলবেন। একটা লোকের রেসিডুয়াল ম্যাচুরিটি, একটা নতুন শব্দ বলছি মনে রাখবেন, রেসিডুয়াল ম্যাচুরিটি মানে আপনি একটা 10 বছরের ধরুন আপনি এফডি তে ইনভেস্ট করেছেন 5 বছরে, 1 বছর বাকি আছে, 1 বছর বাদে ম্যাচিউর করবে, তাহলে রেসিডুয়াল ম্যাচুরিটি 1। ঠিক আছে, রেসিডুয়াল ম্যাচুরিটি। তাহলে এখানে ধরুন মিস্টার ব্যানার্জির কাছে আছে, মিস্টার ব্যানার্জির কাছে ধরুন রাকেশ স্যারের কাছে একটা রেসিডুয়াল ম্যাচুরিটি পেপার আছে 1 বছরে, আর ভিক্টর স্যারের কাছে একটা রেসিডুয়াল ম্যাচুরিটি পেপার আছে 3 মাস। আমি কিন্তু প্রশ্ন করবো, আনমিউট করে বলবেন, ঠিক আছে? 3 মাসের পেপার আছে, দুজনেরই সুদ একই, দুজনেই এনজয় করছে 7%। মন দিয়ে একটু শুনবেন কাইন্ডলি। এরপরে প্রশ্ন হচ্ছে, আচানক দুটো রেসিডুয়াল ম্যাচুরিটি বললাম, একটা 1 ইয়ার আর একটা আমার 3 মাস। একটা 3 মাস বাদে ম্যাচিউর করবে, এটা 1 বছর বাদে ম্যাচিউর করবে, রাইট? এবার আচানক ধরুন ইন্টারেস্ট রেট কমে গেল, 6% হয়ে গেল। ঠিক আছে, ইন্টারেস্ট রেট চেঞ্জ করলো। আমরা ঢেকির গল্প বলেছি, দাদা ইন্টারেস্ট রেট যদি কমে যায়, ইন্টারেস্ট রেট যদি কমে যায় আমরা জানি বন্ডের দাম বাড়বে। এটা আমরা জানি, এটা আমরা শিখেছি, আগে স্ক্রিনে বলেছি আপনার ইন্টারেস্ট রেট কমে গেলে বন্ডের দাম বাড়বে। আমরা বাজে এক্সাম্পল দিচ্ছি, একটা 7%-এর সুন্দরী আর 8%-এর সুন্দরী। ঠিক আছে, 8%-এর সুন্দরীকে দেখতে ভালো, আমরা 7% পেলে 8%-এ গেলাম। ঠিক আছে, তো আমরা এখানে একটা জিনিস আপনাদের বলি যে 7% থেকে যদি 6% হয়, যদি ইন্টারেস্ট রেট কমে তাহলে বন্ডের দাম বাড়বে। তাহলে দুজনেরই পেপারের দাম কি একইভাবে বাড়বে, না কেউ বেশি বাড়বে কেউ কম বাড়বে? বলুন তো। 1 বছরের রেসিডুয়াল ম্যাচুরিটি আছে, 3 মাসের আছে, এটা আমার প্রশ্ন। দাদা বলুন। আমরা যখন আপনাদের বলি প্রশ্নের উত্তর দিতে, কেমন আমরা বলি যে যা মাথায় আসছে সেটা বলুন, কারণটা বলুন, তাহলে আমরা আইডেন্টিফাই করতে। হ্যাঁ বলছি, আমার মনে হয় যে এই দুটো ডেফিনেটলি সমানভাবে পারবে না। যেহেতু 3 মাসের ক্ষেত্রে লিকুইডিটিটা খুব সামনে আসবে, সেই জন্য 3 মাসের যে ম্যাচুরিটি সেটাটা বেশি বাড়বে, এটা আমার ধারণা। আচ্ছা, আপনি একটু অন্যভাবে ভাবনা চিন্তা ভাবুন। তার দাম বাড়বে যার বেনিফিট বেশি, হ্যাঁ কিনা? যে কোনো জিনিসের কার দাম বাড়ে যার বেনিফিট বেশি, হ্যাঁ কিনা? শিওর, তাই তো দাদা? ইয়েস। এবার মিস্টার রাকেশ ব্যানার্জির কাছে হানিমুন পিরিয়ড যেটা আছে 1 বছরের, 1 বছর বাদে উনি এসি ঘর থেকে বেরোবেন, 1 বছর বাদে ওনার হানিমুন ওভার হবে, উনি অফিস জয়েন করবেন, উনি 7% রেটটা এনজয় করার রাইটস আছে 1 বছর। আর এখানে 3 মাস বাদেই ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, গরম ফেস করো 6%। গরম মানে এই কম রেট অফ ইন্টারেস্টটা এনজয় বা আপনাকে এক্সপেরিয়েন্স করতে হবে। ফর দিস গাই হু ইজ হ্যাভিং 3 months of residual maturity, for him the fact of life would be 6%, no longer 7%. তো বেনিফিট বেশি এইটাতে আছে, মনে থাকবে বেনিফিট বেশি কোনটাতে আছে, এটাতে আছে। তাহলে ইন্টারেস্ট রেট কমলে 1 বছরের যে রেসিডুয়াল ম্যাচুরিটি আছে তার দাম বাড়বে। বুঝা গেছে? ওকে, ক্লিয়ার? এবার মনে রাখবেন কি করে? মনে রাখবেন যে ছোটবেলায় জানেন তো পরীক্ষা দিতে যেতাম, খুব চাপ হতো, পড়েছি সবকিছু মনে পড়ছে না। পড়া আর পরীক্ষা এক্সপ্রেস করা দুটো আলাদা জিনিস। আমি একটা ডায়াগ্রাম এঁকে দিচ্ছি, আপনার সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি আপাতত বন্ধ করে দিচ্ছি, মানে স্ক্রিনশটটা ডিলিট করে দিলাম। এবার ডায়াগ্রামটা আঁকছি, সমস্ত জিনিস আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা মনে রাখার জন্য আর কিছু নেই। এরকম কিছু, এটা সালমান ব্রাদার্স এর একটা কনসেপ্ট, আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম এটা প্রথম পড়ে, তো তাই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এটা ফালক্রাম, এটা ঢেকি। ঠিক আছে, এবার ঢেকিতে ধরুন এখানে একটা বেবি বসে আছে, আর ঢেকিতে এখানে একটা বেবি বসে আছে। ঠিক আছে, আর এইটা হচ্ছে কথায় বলছি,
সরি, এইটা হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট। মনে রাখবেন এটা ইন্টারেস্ট রেট যখন নিচে নামবে, এবার দেখুন ইন্টারেস্ট রেট যখন নিচে নামবে বন্ডের দাম বাড়বে। তা এই ডিস্টেন্সটাকে ম্যাচুরিটি হিসেবে দেখুন, ম্যাচুরিটি 1, ম্যাচুরিটি 2, ঠিক আছে, দূরে বসে আছে ম্যাচুরিটি 2, where M1 is greater than M2 is greater than M1, যার ম্যাচুরিটি বেশি। একটা সেকেন্ড স্যার, আপনারা বুঝে গেছেন, আমি যতক্ষণ লিখছি আপনারা ভাবুন, তারপরে যেটা লিখছি সেটার সাথে একটু মিলিয়ে নেবেন। M2 ম্যাচুরিটি বেশি গ্রেটার দ্যান M1, তার মানে আমি কি বলছি, এটা দামি কথা বলছি। দেখুন লার্জ ক্যাপ পারবে কি মিড ক্যাপ পারবে কি স্মল ক্যাপ পারবে কি করে বুঝবো না? অবশ্যই যদি লার্জ ক্যাপের মোমেন্টাম আসে লার্জ ক্যাপ পারবে। তো বন্ডের ক্ষেত্রে তো লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ নেই, বন্ডের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট আছে। ওয়ারেন বাফেট বলেছিল সেন্সেক্স নিফটি, উনি ওনার মতো বলেছিলেন যে শেয়ার বাজারে কি হচ্ছে না হচ্ছে অতটা ডিফারেন্স করে না, কিন্তু ইন্টারেস্ট রেট চেঞ্জ হলে শেয়ার বাজারে হিলে যায়। এটা খুব দামি কথা। তো ইন্টারেস্ট রেট চেঞ্জ হলে সবকিছু লোক হিলে যায়। তো ইন্টারেস্ট রেটের উপর বেস করে আমি অবশ্যই দেখতে পারি যে ভাই ম্যাচুরিটি, যদি আমি জানি যে ইন্টারেস্ট রেট কমতে চলেছে, আমি আমার পোর্টফোলিওর ম্যাচুরিটি বাড়িয়ে দেবো, আমি পেছনে বসবো ঢেকির, যখন এটা নামবে এ ওপরে উঠবে, এও ওপরে উঠবে, মনে রাখার জন্য এও ওপরে উঠবে, কিন্তু এ বেশি ওপরে উঠবে। বুঝতে পারলাম? ছবিটা মনে রাখবেন, বাচ্চারা বসে আছে, মানে এখানেও বাচ্চা বসে আছে, এখানেও বাচ্চা বসে আছে, এখানেও বসে আছে, এখানেও বসে আছে, এখানেও বসে আছে। যার ম্যাচুরিটি বেশি, ইন্টারেস্ট রেট কমলে সে বেশি গেইন করে, আর ইন্টারেস্ট রেট যদি বাড়ে ওর হিটটাকেও বেশি নিতে হবে। তার মানে আমরা এটাও বুঝতে পারলাম বা বোঝার চেষ্টা করছি পোর্টফোলিওর ম্যাচুরিটি বাড়বে। হ্যাঁ, লেন্থ বাড়লে মোমেন্টাম বাড়বে। একদম, আপনি মনে রাখার জন্য এটা ভাবুন, তাহলেই হবে। ফালক্রাম থেকে যত দূরে বসছে তার ম্যাচুরিটি, ফালক্রাম থেকে দূরত্বটা যেখানে বসে আছে সেটা ম্যাচুরিটি। তো আপনার যদি ভিউ হয় ইন্টারেস্ট রেট কমছে, আপনি লং ডিউরেশন পেপারে আসুন। যদি আপনার ভিউ হয় মনে হয় ইন্টারেস্ট রেট বাড়ছে, এখন তো সেরকম বাড়ার কিছু নেই, স্ট্যাটিক থাকবে, কিন্তু আপনার মনে হয় আগামী 2-3 বছর ইন্টারেস্ট রেট কমবে, আপনি লং ডিউরেশন নিন। আমরা ক্যাটাগরিজেশনে আসছি আস্তে আস্তে, দেখুন তাহলেই বুঝতে পারবেন। একটু ছোট্ট করে নিই, এটাই হচ্ছে ব্যাপার। ঢেকির এক্সাম্পলটা মনে রাখবেন, তাহলেই হবে। দাঁড়ান, ধরুন এই স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছেন, এটা আমি তো মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিজেশনের স্কিমটা দেখালাম। তাহলে ওভারনাইট একদিনের জন্য লিকুইড 6 থেকে 3 মাস, আমরা মেটেরিয়াল দেওয়া আছে আপনাকে। এটা 3 থেকে 6 মাস, এটা 6 থেকে 12। মানি মার্কেট মানে সব ম্যাচুরিটি লেস দ্যান 1 ইয়ার। কিন্তু আপনি বলছেন ইন্টারেস্ট রেট কমতে পারে, ভিউ হচ্ছে ইন্টারেস্ট রেট নিচের দিকে আসছে, তাহলে সব লং ডিউরেশন পেপারে চলে যায়। আর যদি মনে করছেন না বাবা লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ কিছুই তো বুঝতে পারছি না প্রভু, তুমি দেখো, তাহলে প্রভু দেখবে ডাইনামিক বন্ড ফান্ড, সেখানে ফান্ড ম্যানেজার নিজের মতো করে ডিউরেশন ম্যানেজ করবে। আর আপনি যদি মনে করেন না আমি আমার মতো করে ম্যানেজ করবো, যেমন এখানে ম্যান্ডেট দিচ্ছেন ভাই লার্জ ক্যাপটা ম্যানেজ করে দাও, তো আপনি ম্যানেজ করছেন না, ম্যান্ডেট দিচ্ছেন ভাই মিড ক্যাপটা করে দাও, তো আবার অনেক সময় তো আপনি বলছেন আপনারা মাল্টি ক্যাপ বা স্মল ক্যাপেও ইনভেস্ট করছেন। তো এরকম মাল্টি ক্যাপ বা স্মল ক্যাপ যেখানে ফান্ড ম্যানেজার লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ নিজের মতো করে করছে, এই ক্ষেত্রে ডিউরেশনটা ফান্ড ম্যানেজার নিজের মতো করে ঢেকিতে সামনে আসছে পেছনে যাচ্ছে, সেই ক্যাটাগরির নাম হচ্ছে ডাইনামিক বন্ড ফান্ড। স্মল ক্যাপের একটা ছোট্ট রিফ্লেকশন, লার্জ ইকুইটির সাথে ডেট তুলনা করা যায় না, কিন্তু ইকুইটিটা যদিও আমরা একটু বুঝি, ডেটটা বুঝতে অসুবিধা হয় বলে বলছি। স্মল ক্যাপের একটা এক্সাম্পল ডেট ফান্ডে রাখতেই পারেন ক্রেডিট রিস্ক, সেখানে ক্রেডিট রিস্ক হচ্ছে। ডাইনামিক বন্ড ফান্ডে ফান্ড ম্যানেজারের ঢেকিতে আপনার মতো করে ও ম্যানেজ করে দেবে, আপনার চাপ নেই, ঠিক আছে। এবার আপনি যদি নিজের মতো করে করতে চান, মনে হচ্ছে না ইন্টারেস্ট রেট বাড়বে, তারপরে ইন্টারেস্ট রেট কমবে, ইন্টারেস্ট রেট মনে হচ্ছে বাড়বে, তাহলে চলে আসুন মানি মার্কেটে ঢুকুন, লো ডিউরেশন আল্ট্রা শর্টে ঢুকুন। এগুলো আপনাদের ব্যাপার, আমি গ্রস লেভেলে বলে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আবার আপনি মনে করছেন না ব্যাংকের এফডি ফেফডিতে করবো না, ব্যাংকিং অর্গানাইজেশনকে আমি তার ডেট ফান্ডে ইনভেস্ট করবো, শেয়ারেও ইনভেস্ট করবো। তো ব্যাংকিং এন্ড পিএসইউ ফান্ড আছে, এগুলো খুব সেফ ফান্ড দেখতে পারেন। এর ডিউরেশন নিয়ে কোনো ব্যাপার নেই, এগুলো সেফ ফান্ড, ক্রেডিট রেটিং, দুটো জিনিস দিয়ে ডেট ফান্ডের রিটার্ন বাড়ানো যায়। আইদার ক্রেডিট রিস্ক নিন অর এলস ডিউরেশন বাড়ান, এই দুটো জিনিস মনে রাখবেন। আইদার ঢেকির পেছনে বসুন অর এলস গান্দা পেপারে ইনভেস্ট করুন, তাহলে রিটার্ন বাড়তে পারে, বাড়বে। আপনার যদি সেরকম টাইপের ভাবনা চিন্তা হয়, আপনি না তাহলে ক্রেডিট রিস্কে আসুন, আপনি লং ডিউরেশনে আসুন, রিস্ক নিন, 9 নম্বরে আসুন, আপনি 12 নম্বরে আসুন, রিটার্ন বাড়বে। কিন্তু আপনি যদি মনে করেন না এত কিছু করতে হবে না, ফান্ড ম্যানেজারকে দায়িত্ব দাও, তাহলে ডাইনামিক বন্ড ফান্ডে আসুন। বা আপনি মনে করেন না একটু সেফ ফান্ডসে থাকবো, ব্যাংকিং এন্ড পিএসইউ তে আসুন, আরো সেফ খেলবো, গিল্ড ফান্ডে আসুন, এরকম টাইপের ভাবনা চিন্তা করতে হবে, ঠিক আছে। আর বলুন না ইন্টারেস্ট চেঞ্জ হলে আমি এত শক নিতে পারবো না, ফ্লোটার ফান্ডে আসতে পারেন।
তো এখানেও কিন্তু একটা বড় পৃথিবী ডেট ফান্ডের। আমি এটা এত প্যাশনেটলি বলছি, লাইফ ইজ নট অ্যাবাউট ওয়েলথ ক্রিয়েশন, অকেশনালি ইউ নিড টু ম্যানেজ ইউর শর্ট টার্ম ফান্ডস ওয়েল। তো আপনি ডেট ফান্ডও দেখতে পারেন, ডেট ফান্ডও মিউচুয়াল ফান্ডে প্রচুর কাজ হয়েছে। তো এখানে 16খানা ডেট ফান্ডে অপশন বেশি ইকুইটির তুলনায়, কারণ ডেট ফান্ডটা অনেক কমপ্লেক্স। ইকুইটি ফান্ডের রিলেটিভলি ইকুইটি তো অতটা কমপ্লেক্সিটি নেই, ইকুইটিতে 11টা ক্যাটাগরি, এখানে 16টা ক্যাটাগরি আছে। তো আপনারা একটু ভিডিও রেকর্ডিংটা দেখে নেবেন, এবং সেই মিলিয়ে কিন্তু এরকম জায়গাতে হাইব্রিড ফান্ডও তৈরি হয়েছে। হাইব্রিড ফান্ডে কনজারভেটিভ হাইব্রিড আছে। কনজারভেটিভ হাইব্রিড মানে কি, ওই যেটা পোস্ট করেছি দেখবেন, কনজারভেটিভ মানে বেশি ডেট অল্প একটু ইকুইটি। অ্যাগ্রেসিভ হাইব্রিড মানে বেশি ইকুইটি অল্প একটু ডেট। অ্যাগ্রেসিভ হাইব্রিডের ট্যাক্সেশনটা আপনার হবে ইকুইটি ট্যাক্সেশন। ইকুইটি ট্যাক্সেশন কি আমরা পরে আসবো, ঠিক আছে? তো এরকম ভাবে ডেট ফান্ডটাকে দেখবেন, তো ভাববেন। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যদি আপনার মনে হয় যে ইন্টারেস্ট রেট বাড়তে চলেছে, তাহলে ঢেকির কাছাকাছি চলে আসবেন, একদম মাঝামাঝি। ইন্টারেস্ট রেট বাড়া মানে ঢেকি নিচের দিকে আসবে, আপনি ফালকামের কাছাকাছি চলে আসুন। ডিউরেশনটা কমিয়ে দিন, মানি মার্কেট ইনস্ট্রুমেন্টসে আসুন। আপনার যদি মনে হয় ইন্টারেস্ট রেট নিচের দিকে আসবে, ডিউরেশন বাড়িয়ে দিন, পেছনের দিকে বসুন। যদি বুঝতে পারছেন না কি করা উচিত, বা বুঝতে পারলেও সময় নেই, ইমপ্লিমেন্ট করতে পারছেন না, তাহলে ডাইনামিক বন্ড ফান্ড। লাইফ ইজ সিম্পল। তাহলে 1 থেকে 10 ক্যাটাগরি আমরা ক্লিয়ার করে দিলাম। এবার ক্রেডিট রিস্কের উপর যদি বলি, সেফ ফান্ডে, তাহলে কর্পোরেট বন্ড ফান্ডে আসুন, ব্যাংকিং এন্ড পিএসইউ তে আসুন। যদি মনে হয় না আমি একটু স্মল ক্যাপে করবো, তাহলে ক্রেডিট রিস্কে যান। দেখুন, এই যে ভাবনা চিন্তা করেছে 2018-তে সেবি ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে, অ্যাম্ফিকে দায়িত্ব দেয়। অ্যাম্ফি তখন স্টেকহোল্ডারস এর ইন্টারঅ্যাকশনস করে, পেপার ডিসকাস করে, পেপার সাবমিট করতে বিভিন্ন লোক এসে পেপার আহ্বান করেছিল, ওয়েলকাম করেছিল যে এই শব্দের পেপার তাও এরকম টাইপের ক্যাটাগরাইজেশনস হয়, এন্ড দে কাম আপ উইথ দিস নাইস ক্লাসিফিকেশন। এটা কিন্তু মিউচুয়াল ফান্ডের শুরুর দিকে ছিল না, 2018 শেষের দিকে বা 2019 থেকে বলতে পারেন শুরু হচ্ছিল। দিস গিভস আ ভেরি ক্রিস্টাল ক্লিয়ার পিকচার। এখন আমরা এটা না করে আমরা বলি এসবিআই ব্যালেন্স অ্যাডভান্টেজে করো, এসবিআই ব্লু চিপে করো, ডাজন্ট মেক সেন্স। ফার্স্টে আপনি ক্যাটাগরাইজেশনস দেখুন। ওয়েলথ ক্রিয়েশন করতে গেলে এটাতে চলে আসুন, রিটায়ারমেন্ট চিলড্রেন, ইএলএসএস চলে আসুন। যদি একটু ট্যাকটিক্যাল ম্যানেজ করতে চান, টাইমিং করতে চান, তাহলে সেক্টরাল বা থিমেটিক ফান্ডে একটু ফোকাস করুন। বুঝতে পেরেছি? যে রিস্ক ফিক্স নিয়ে কাজ করতে চান, ফোকাস ফান্ডে আসুন। সেফ খেলতে চান, আপনাদের বলুন। দিস ইজ হাউ ইউ নিড টু লুক এট দ্য গেম। এই হচ্ছে ব্যাপার। তো কিছু কোয়ারি আছে স্যার এই অবধি? কটা বাজে? 9:48। ঠিক আছে, উই আর গোইং স্ট্রং। বলুন, কিছু কোয়ারি আছে? স্যার একটা কোয়ারি, যদি ধরুন আমি খালি মিউচুয়াল ফান্ড নিয়ে আমার পোর্টফোলিওটা বানাচ্ছি, তো কটা মিউচুয়াল ফান্ড থাকা উচিত আইডিয়ালি, এন্ড তার ডিস্ট্রিবিউশনটা মানে কতটা লার্জ ক্যাপ, কতখানি মাল্টি ক্যাপ, কতটা মিড ক্যাপ ডিস্ট্রিবিউশন হওয়া উচিত আইডিয়ালি? দেখুন, আমি তো আপনাকে বললাম, দেখুন ফার্স্টে কিভাবে ধরবেন একটা মানুষের, আমি দেখি মোর অর লেস আপনাকে একটা ওয়েলথ ক্রিয়েশন করতে হবে, আর পোর্টফোলিওতে এমার্জেন্সি কিছু ক্যাশ রাখতে হবে। তো এমার্জেন্সির জন্য অবশ্যই আপনি আরবিট্রাজ বা একটু মানি মার্কেট ফান্ডস রাখলেন, তো সেটা একটা, তো মানে দুটো ক্যাটাগরি একটা রাখতে পারলেন আপনি। কট অফ মিউচুয়াল ফান্ড বলছি না, ক্যাটাগরি ওয়াইজ উত্তরটা দিচ্ছি। তো এরকম আইদার আরবিট্রাজ বা গ্রস লেভেলে আপনার নিড বেসিসে যদি ভাবেন, একটা লিকুইড পোর্টফোলিও ম্যানেজ করতে হবে, আর একটা ওয়েলথ ক্রিয়েশনের পোর্টফোলিও ম্যানেজ করতে হবে। ওয়েলথ ক্রিয়েশনের মধ্যে একটু লিকুইডিটি রাখতে পারেন, ওয়েলথ ক্রিয়েশনের মধ্যে আপনি একটু লক ইন প্রোডাক্ট রাখলেন, একটু আলট্রা রিস্ক নিয়ে করলেন। তো সেরকম ভাবে যদি বলেন, খুব বেশি হলে 5টা ক্যাটাগরি, আমি মনে করি 5টার বেশি লাগবে না। আমি একটু স্টেবিলিটির জন্য ভাবছি, আপনার যখন রিস্ক অ্যাপিটাইট বেড়ে যাবে, তখন হয়তো আপনি পোর্টফোলিও স্টেবিলিটিতে বলেন তোর হাইব্রিড রাখবো না, আইদার আমি পুরো ডেটে রাখবো আর নইলে ইকুইটিতে রাখবো। তো আমার মনে হয় গ্রোথ আর এমার্জেন্সি ফান্ডের দুটো সেপারেট পোর্টফোলিও রাখা উচিত। গ্রোথের জন্য হলে খুব বেশি হলে একটা পোর্টফোলিওতে আমরা মনে করি, আমার ব্যক্তিগত ধারণা 7টার বেশি রাখ, 5টা থেকে 7টা ইজ গুড না। মনিটরিং করবেন, নন পারফরমেন্স ফান্ড হলে বিক্রি করে দেবেন। সবাই সাথে তো বুঝতে হবে না আমাকে যে whether the fund is performing well or not। যদি সেরকম ভাবে বুঝতে পারি 5 funds is good না, 5টা থেকে 7টা, তার বেশি ফান্ড রাখবেন না। যখন দেখবেন পারফর্ম করছে না, আমি নাম্বার সেম রাখবো, আমি একটা ফান্ড বার করে দেবো আর একটা ফান্ডে ঢোকাবো। আপনি যদি এরকম ভাবে ভাবেন যে না ঠিক আছে ফান্ডটাকে একটু সময় দিই, তাহলে তো পোর্টফোলিও সাইজ বাড়তে শুরু করবে। ইউ হ্যাভ টু টেক আ স্ট্রং কল। আমি ক্লাসে 10টার বেশি বাচ্চাকে পড়াবো না, যে পড়বে না তাকে সরিয়ে দেবো, অন্য লোককে জায়গা দেবো। এরকম ভাবে যদি ভাবি ভালো হয়। কারণ আমি মনে করলে তো অনেক ফান্ড, অনেক পোর্টফোলিও আছে, 80, 90, 50টা আছে ফান্ড নিয়ে বসে আছে, তার কারণ মনিটরিং করতে পারছি না, বুঝতে পারছি না, ডাইভার্সিফাই করছে। ওয়ারেন বাফেট প্রথম বলেছিল রিস্ক কামস ফ্রম নট নোয়িং দ্য আননোন। তো কি হয়, যত আপনার কনভিকশন কম, তত পোর্টফোলিও ডাইভার্সিফাই হয়ে যায়। ঠিক আছে, এটা করেছি, এটা একটু দেখি। লোকে এই বিহেভিয়ারাল ফিনান্সে বলে যে লস অ্যাভার্সন, যে সিদ্ধান্তটা ভুল নিয়েছে সেটা কাটতে পারে,
প্রফিটটাকে বুক করে হয় খুব আনন্দ হয়েছে, প্রফিট হলে প্রফিট টাকাটা ফার্স্টে বুক করে নেয়, প্রফিটকে তাড়াতাড়ি কেটে দেয়, লসটাকে চালিয়ে যায়। তো ইন শর্ট আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে ওয়েলথ ক্রিয়েশনের জন্য একটু আপনি ওই সেক্টর থিমেটিক বা সলিউশন ওরিয়েন্টেড ফান্ডসে এলেন, গ্রোথের জন্য 3টে ফান্ড নিলেন, এমার্জেন্সি ক্যাটাগরির জন্য 1টা থেকে 2টো নিলেন, 5টা আর একটু খুব বেশি হলে 6টা থেকে 7টায় বেশি লাগবে। ঠিক আছে, 6 to 7 ফান্ড গুড এনাফ, ঠিক আছে। তবে আমি তো মহাপুরুষ কিছু নয়, এটা আমি আমার গ্রস থট প্রসেস ইন্ডাস্ট্রিতে যারা স্টলওয়ার্স আছে তাদের সাথে কথাবার্তা বলে ভাবনা চিন্তা যেরকম এসছে বলছি। কিছু কিছু জায়গায় আপনি হয়তো ফান্ডে পড়ছেন, কনভিকশন আসছে, মনে হচ্ছে এই ফান্ডটা ভালো, সেক্ষেত্রে আপনি আরো কনসেন্ট্রেটেড বেট নিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে বলবো চেষ্টা করবেন এখান থেকে বিবাহিত হন বা না হন, রিটায়ারমেন্ট ক্যাটাগরিতে অবশ্যই কিছু রাখুন। বাচ্চার বয়স, বাচ্চাদের চিলড্রেন এডুকেশন খুব ইম্পর্টেন্ট, একটু চাইল্ড ফান্ড রাখলে, এই দুটোর মধ্যে একটা রাখলেও হবে। কারণ রিটায়ারমেন্টে রাখলে এমন নয় যে 65 হলে টাকা বার করতে পারবেন, 5 বছর বাদে দুটোই টাকা বার করতে পারবেন। তো মনিটরিং করতে যদি অসুবিধা হয় একটাই ফান্ড ক্যাটাগরি রাখুন রিটায়ারমেন্ট। কেন চিলড্রেনের ক্ষেত্রে আপনার একটা ডেট অফ বার্থের প্রুফ দিতে হবে, এইসব ব্যাপার থাকছে। তো দেখুন যদি মনে করতে পারেন মোরাললেস আমাদের কোম্পানিতে এই ফান্ডগুলো খুব ছোট সাইজের আছে, আপনারা 1700-1800 কোটি টাকা ফান্ড দেখতে পারেন, ইন্ডাস্ট্রিতে অন্য ফান্ড আছে দেখে নিতে পারেন। আর এই সাইডে সেক্টরাল থিমেটিক একটু অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন, ট্যাকটিক্যাল অ্যালোকেশন যদি করেন। এখন অনেকে বলছে এনার্জি ক্যাটাগরি ভালো করবে, এনার্জি সেক্টর ভালো করবে, ইনফ্রা ভালো করবে, তাহলে সেগুলো অ্যাডভাইজারের সাথে কনসাল্ট নিয়ে করবেন। কারণ এখানে কিন্তু 5 বছর 7 বছর রাখলাম ভালো রিটার্ন পাবো হয় না, এটা সিক্লিক্যাল হয়, উপরে গেল রিটার্ন দিলে চলে আসো। তবে এনার্জি অপরচুনিটি আছে এখানে, 8-9 বছরের একটা সাইকেল আপনি এক্সপেক্ট করতেই পারেন, এখান থেকে একটা ডেকেড ভালো রিটার্ন আসবে। তাহলেও সেক্টরাল থিমেটিকে ঢুকলে একটু অ্যাডভাইজারকে কনসালটেন্ট মানে একটু অ্যাডভাইজারকে কনসাল্ট করে নেবেন, এটা আমরা বলবো স্ট্রংলি রেকমেন্ড। আদারওয়াইজ আপনি মাল্টি ক্যাপ মিড ক্যাপ করছেন সেটা আলাদা। এই হচ্ছে নেট গল্প। আমার ব্যক্তিগতভাবে বলছি খুব বেশি হলে আপনি দেখবেন মানে লোকে যারা মিউচুয়াল ফান্ডে করছে কি হয়েছে, 140 কোটির দেশ, প্যান কার্ড বোধহয় 50 কোটি মতো, গ্রসলি বলছি। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে 4 কোটি প্যান, 140 কোটির লোক, 50 crore অ্যাপ্রক্সিমেটলি প্যান কার্ড আছে। মিউচুয়াল ফান্ডে যে ইউনিক প্যান কার্ড আছে 4 কোটি, মানে যারা করছে তারা আরো বেশি করছে। এবং কিছু লোক অনেক বছর থেকে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেছে, তাদের পোর্টফোলিও থেকে প্রায় 60খানা 70খানা ফান্ড করে আসছে। কারণ কি মনিটরিং হচ্ছে না, কারণ কি একটা ফান্ডকে কি করে জাজ করবো সেটা পাচ্ছে না, তাই জন্য ওটা কোনো কাজের কথা না। তাই জন্য আপনাকে স্ট্রংলি একটু দেখে ফার্স্টে ক্যাটাগরি দেখবেন। আমি ক্যাটাগরি আপনাকে মোরালেস বুঝিয়ে দিয়েছি, ক্যাটাগরিটা ফার্স্টে সিলেক্ট করুন যে আমি এতগুলো ক্যাটাগরিতে রাখবো। আমি যেমন আপনাকে বলে দিলাম ক্যাটাগরির মধ্যে আর্বিট্রাজ একটা ক্যাটাগরি দেখবেন, ট্যাক্সেশন সময় বলবো, একটু রিটায়ারমেন্ট গ্রোথের মধ্যে রিটায়ারমেন্ট চিলড্রেনের একটা ক্যাটাগরি ধরুন, আপনি সেক্টরাল থিমেটিকে ধরুন। গ্রোথের মধ্যে 3টে ক্যাটাগরি রাখতে পারেন, একটা ইএলএসএস, থিমেটিক আর এদিকে রিটায়ারমেন্ট বা চিলড্রেন, ঠিক আছে। এই 3টে ক্যাটাগরি গ্রোথে রাখুন। আপনি এমার্জেন্সি ফান্ডসের জন্য আর্বিট্রাজ ফান্ড দেখতে পারেন, মানি মার্কেট দেখতে পারেন, আর যদি কিছু ব্যালেন্স ফান্ড। আইডিয়ালি জীবন চালানোর জন্য 5 ফান্ডস ইজ গুড এনাফ। একটু ডাইভার্সিফাই করে 7টা, 5টা থেকে 7টার বেশি না। প্রশ্নটা খুব ভালো ছিল, আমার ভালো লেগেছে। আর যদি কারণ কিছু প্রশ্নটাকে বলুন, আজকে ক্লাসটা কেমন লাগছে? ভালো স্যার, একবার কি ইকুইটি ফান্ডস স্যার একটা কোশ্চেন, ডিফারেন্সটা একবার বলবেন? আরেকবার বলুন কোনটা বলতে হবে। সরি, ইকুইটি ফান্ডস আর ডেট ফান্ডের ডিফারেন্সটা কি আরেকবার বলবেন? মানে ঠিক কোন কোন প্যারামিটারে এগুলো ডিফার করছে? ম্যাডাম যেটা বললাম না, একটা মানে একদম বেসিক প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ তার জন্য। ইকুইটি হচ্ছে বেসিক্যালি শেয়ার, আপনি কোম্পানির শেয়ার কিনছেন, সেটা ইকুইটি। আপনি নিজে কিনছেন না, ফান্ড ম্যানেজারের থ্রু দিয়ে করছেন, সেটা ইকুইটি মিউচুয়াল ফান্ড। এর মধ্যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপের গল্প আছে। লার্জ ক্যাপে টপ 100, মিড ক্যাপে নেক্সট 150। তো এটা হচ্ছে আপনি ভিডিওটা দেখবেন, এটা হচ্ছে ইকুইটির গল্প। ডেট মানে হচ্ছে ধার দেওয়া। ডেট মানে ধার দেওয়া, আপনি রাজ্য সরকারকে ধার দিচ্ছেন, আপনি বেসরকারি সংস্থাকে ধার দিতে পারছেন, আপনি পাবলিক সেক্টর অর্গানাইজেশনকে ধার দিতে পারছেন, স্টেট ব্যাংকে ধার দিতে পারেন, আপনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিকিউরিটিজ কিনতে পারেন। তো ডেট মানে ধার, ইকুইটি মানে হচ্ছে শেয়ার। ইকুইটির ওয়েলথ ক্রিয়েশন অপরচুনিটিটা হিউজ। ডেটে ওয়েলথ ক্রিয়েশন টুল না, ডেটটাকে আপনি সেভিংস ইনস্ট্রুমেন্ট হিসেবে দেখুন, আর ইকুইটিটা ওয়েলথ ক্রিয়েশন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ইকুইটি আর ডেটে যদি সমস্যা থাকে আপনারা ক্যাপিটাল, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার বলুন, প্রয়োজনে অন্য কোনো ইউটিউবের ভিডিও দিয়ে দেবো। এটা বেসিক, যদি এই সেশনের পর ইকুইটি আর ডেটের পার্থক্য যদি ক্লিয়ার না থাকে তাহলে উই টেক ইট অ্যাট আওয়ার এন্ড। আমাদের ফেলিওর, আমাদের আরেকটু ভেতরে যেতে হবে। আমি জানি, ধরে নিচ্ছি আপনি সবকটা সেশন অ্যাটেন্ড করেছেন, কোনো সেশন স্কিপ করেননি, সেই পরিপ্রেক্ষিতে বলুন। আর একজনের প্রশ্ন ছিল, স্যার একটু বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা জাজ কিভাবে করব যে ধরুন আমার 4-5টা ফান্ড আছে, এবার একটা ফান্ড আন্ডার পারফর্ম করছে, ওই ফান্ডটা যে আন্ডার পারফর্ম
ওটা সেকেন্ড ক্লাসে ঠিক করব, আছে। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আলফা বিটা এগুলো তো বলবো, ঠিক আছে? ওকে, আমি ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওটাতে আসবো। আজকে আপনারা এগুলো দেখুন, আমি 9:55 বাজে আমি দুটো কথা ছোট্ট করে একটু বলে দিই। একটা এক্সাম্পল দেবো, তারপর আমরা সেশন শেষ করবো। একটা জিনিস ছোট্ট করে একটু দেখিয়ে দিই, যদিও ট্যাক্সেশন করিনি, ভাবুন, এটা ভাববেন। আমাকে তো সেদ্ধ করতেই হবে, ফার্স্টে আমি সেদ্ধ করি, তারপরে রান্নাটা গার্নিশ করবো। ফার্স্টে সেদ্ধ করার জন্য গ্যাসে বসাচ্ছি, আপনি সঙ্গে থাকুন। এটা এসডব্লিউপিটা বাদ দিন, ট্যাক্সেশনের কথা বলছি। 1 লাখ টাকা দিয়েছেন, 1,10,000 টাকা হয়েছে। উপরের একটা জিনিসটা বাদ দিন, এটা দেখুন। 1 লাখ টাকা, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ না বলুন তো, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। 1 লাখ টাকা দিয়েছে, 1,10,000 টাকা হয়েছে। আপনি 10,000 টাকা উইথড্র করেছেন। প্রথম প্রশ্ন, ক্যাপিটাল গেন কত হলো? ক্যাপিটাল গেন আমি কত টাকা ইনকার করলাম, যেটা গেন হয়েছে 10,000 এর মধ্যে কতটা ক্যাপিটাল গেন আছে? আরেকবার বলছি, সঙ্গে থাকবেন, মিউট করে দেবেন, ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে। যারা আনমিউট করে প্রশ্ন করেছিলেন তারা কাইন্ডলি মিউট করে দেবেন, ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে। 1 লাখ টাকা ইনভেস্ট করেছি, 1,10,000 টাকা হয়েছে। আমি 10,000 টাকা তুললাম, এই 10,000 এর মধ্যে কতটা ক্যাপিটাল গেন আর কতটা প্রিন্সিপাল পাবেন কি কেউ অ্যাপ্রক্সিমেটলি? যদি বলেন উত্তরটা 10,000, আমি বলবো না। আবার বলছি, আপনার কাছে 1 লাখ টাকা আছে, 1,10,000 টাকা হয়েছে, আপনি টাকা তুললেন 10,000 টাকা ওখান থেকে। আপনার কাছে 1 লিটার দুধ ছিল, আর আপনি তার সাথে 1/2 লিটার পেনের কালি মেশালেন। এবার এই দুটো যে মিশ্রণটা ঘটলো, একটা জিনিস এলো, এবং 1 হাতা জল তুলছে, 1 হাতা ওখান থেকে ওই মিশ্রণটা তুলছে, তার মধ্যে কতটা জল আছে, কতটা কালি আছে? আমি ধরলাম জল কালি মেশায়, জল আর তেল মেশায় না, জল আর কালি মেশায় আমি ধরে নিলাম, জল বা দুধ কালি যাই বলুন। এরকম স্যার এটা তো সিম্পল এরকম হওয়া উচিত যে আমার 10% গেন হয়েছে, মানে আমার 10,000 এর মধ্যে 10%-ই ক্যাপিটাল গেন হওয়া উচিত। ব্রিলিয়ান্ট, অসাধারণ। সিম্পল থিংস আর পাওয়ারফুল। দেখুন আমাদের প্রবলেমটা কেন প্রশ্নটা করলাম স্যার, একটু মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন। 1 লাখ টাকা বেড়েছে, ক্লাস ট্রেনিং নেওয়া হয় তো, লোকে এরকম ভাবে 1 লাখ টাকা বেড়েছে, 10,000 টাকা আমার ক্যাপিটাল গেন। তাহলে লোকে তখন ভাবে 10,000 টাকা তোলা মানে এই পুরো জিনিসটাকে বলে ক্যাপিটাল গেন। তা নয়, ব্যাপারটাকে এভাবে ভাবতে হবে। আপনার কিছুটা প্রিন্সিপালও উঠছে, ক্যাপিটাল গেনও উঠছে। ক্যাপিটাল গেন খুব কম, 10,000 টাকা তোলা মানে পুরোটা ক্যাপিটাল গেন নয়। ওরকম ভাবে সেগ্রিগেটই করতে পারবেন, জল আর কালি মিশে গেছে এখানে। জল ছিল 1 লাখ, কালি মিশেছে 10,000, কথা বলছি। তাহলে যখন তুলবেন জলও বেরোবে, কালিও মিশাবে, জল হচ্ছে প্রিন্সিপাল। তাহলে বেসিক্যালি ক্যাপিটাল গেন যেটা তুলছেন 10,000 এর মধ্যে খুব বেশি হলে 10% হবে। 10,000 এর মধ্যে 10% কত হচ্ছে? 1,000 টাকা। 1,000 টাকার উপর ট্যাক্স পড়বে, কত ট্যাক্স পড়বে সেটা পরে আসবে, কিন্তু সেটা ডেট ফান্ড হলে আলাদা, ইকুইটি হলে আলাদা, সেটা পরে। কিন্তু ফার্স্টে এই কনসেপ্টটা বুঝে নেন, এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, যে আমি যে টাকাটা তুলছি তার মধ্যে প্রিন্সিপালও আছে, গেনও আছে। প্রিন্সিপালের উপর ট্যাক্স কেন আমি দেবো? ওটা আমার টাকা, যেটুকু গেন হয়েছে তার উপর টাকা দেবো। কনসেপ্টটা কি ক্লিয়ার? শুধু এটুকু বলুন স্যার, ঠিক আছে? আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন, বুঝেছেন সবাই? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ বোঝা গেছে। এটা সবাই কিন্তু গুলিয়ে ফেলে, সবাই বলবে 10,000 টাকা ক্যাপিটাল, কিন্তু আমরা 10,000 টাকা ট্যাক্স দেবো। একদমই নয়, ওর মধ্যে ক্যাপিটালও লুকিয়ে আছে, তাই নেবে লাল বক্সটা করেছি। আপনার এর মধ্যে কিছু প্রিন্সিপালও ঢুকবে, কিছুটা গেন থাকবে। গেনের যেটুকু পোর্শন আছে, আমি যে অ্যারোটা দিচ্ছি, এইটুকু পোর্শনের উপর ট্যাক্স ক্যালকুলেট হবে। এই স্ক্রিনশটটা রাখতে পারেন, আমরা পরের ক্লাসে এক্সপ্লেন করব। এটা হচ্ছে এর আনসার, ঠিক আছে? এরপরে এলটিসিজি আমরা এসটিসি সবকিছু করবো। বেসিক্যালি 1,10,000 টাকার মধ্যে ক্যাপিটাল গেন 10,000, তাহলে 10,000 এর মধ্যে যদি 1,10,000 হয়, আমি যদি 10,000 টাকা তুলি, তাহলে বেসিক্যালি এটা 909 টাকার মতো হবে ক্যাপিটাল গেন। 10% থেকে একটু কম হবে, তখন 10% অফ 909 হলে 9। কেন 10% পরে আসবো সেটা আমরা মাথা মারছি না, কিন্তু এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট যে আমার এন্টায়ার যে টাকাটা তুলছি সে টাকাটা আমার ক্যাপিটাল গেন নয়। ট্যাক্সের ব্যাপারে বিশদে আসবো, কিন্তু এই কনসেপ্টটা আমি বলে রাখলাম, কারণ এই কনসেপ্টের উপর বিল্ড আপ করবো আমরা, ঠিক আছে? আমরা এটা করবো। আমাদের বাকি থাকলো নেক্সট ক্লাসে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আলফা বিটা। আমরা কিছু ভিডিও পোস্ট করতে পারি, কিছু ভয়েস ফাইলও পোস্ট করে দেবো। এটার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে ক্লাসে আসবার আগে আপনারা যদি একটু শুনে নেন, কনসেপ্টটা আরো ম্যাচিওর প্রশ্ন আসবে, আপনাদেরও সুবিধা হবে বুঝতে। অনেকেই সামও অধ্যায়তা গরমের জন্য হোক বা জীবন যুদ্ধে চলতে চলতে কারোর ফ্যামিলিতে কারোর হয়তো শরীর খারাপ হয়ে যাচ্ছে, অফিসে কিছু সমস্যা থাকছে, সবাই ক্লাস করতে পারছেন না। শুরুর দিকে বোধহয় ব্যাচে আমাদের প্রায় 50-55 জন মতো লোক ছিলেন। আমরা যতটুকু সম্ভব সেরকম ভাবে চেষ্টা করছি যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। ভিডিওগুলো দেখবেন,
আজকে 10টা বাজে, আজকে আর আমরা এগুচ্ছি না, যদিও 8:30 থেকে শুরু করেছিলাম। যা লাগবে পরবর্তীকালে আমরা কথা দিয়েছি ওটা করবো, যে একটু আমরা অপশনের ব্যাপার, ডেরিভেটিভস ব্যাপার একটা ক্লাসে বলবো, যাতে জিনিসটা কি বুঝে যাবে, মানে একদম জানা না ওদের কিছুই জানি না সেটা খারাপ লাগবে। 45 মিনিটে ব্যাপারটা বুঝে দেওয়া যাবে, ঠিক আছে? আজকে তাহলে এখানেই রাখি, যদি কিছু প্রশ্ন থাকে তাহলে বলুন, আমরা ক্লাস শেষ করব। স্যার একটা জিনিস, এই ডেট ফান্ডে ফর এক্সাম্পল আমরা ব্যাংকে যেমন নর্মালি সেভিংস অ্যাকাউন্টে রাখি, সেক্ষেত্রে ডেট ফান্ড তো বললেন একটা সেভিংস অ্যাকাউন্টের ইকুইভ্যালেন্ট একটা টুলস। ফর এক্সাম্পল 6 মাস বা 1 বছরের জন্য কিছু একটা অ্যামাউন্ট, তো সেটা যদি আমরা ভাবতে চাই সেক্ষেত্রে কি লিকুইডিটি, মানে আপনি যে 16টা ক্যাটাগরি প্রথম দিকের যে পার্টটা সেই দিকেরটার জন্য বেটার হবে, মানে 1 2 3? মানে আপনি বলছেন আপনি বলছেন ব্যাংকের এফডিটা কোন পার্টের মধ্যে ঢোকাবে সেটা বলতে চাইছেন? হ্যাঁ স্যার, ইনস্টেড অফ ব্যাংক মানে আমি যদি ওটা ডেট ফান্ডে রাখতে চাই সেক্ষেত্রে ব্যাংকের আপনার এফডিটা কতদিন, হ্যাঁ 16টা তো ব্যাংকের এফডিটা কত বছরের জন্য করছেন তার উপর বেস করে উত্তরটা দিতে পারবো। ব্যাংকের এফডিটা যদি আপনি বলেন তাহলে আমি মোরলেস স্যার সেভিংস অ্যাকাউন্টের জন্য বলছি, ফর এক্সাম্পল 50,000 হয়তো সেভিংস ও আচ্ছা সেভিংস অ্যাকাউন্টের জন্য আমি এগুলো বলবো না। সেভিংস অ্যাকাউন্টের প্যারালাল প্রোডাক্ট যদি বলেন, আমি দুটো প্রোডাক্ট দিয়ে তৈরি করবো। একটা বলবো যে আপনি মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে আসুন, 1 থেকে 5-এর বলবো না, 3 থেকে 5-এর মধ্যে কোনো একটা জায়গাটাতে ঢুকুন, ওটার ইল্ডের গল্প আছে, কখনো কখনো 3 নম্বরে বেশি আসে বা 4 নম্বরে বেশি আসে। আর একটা বলবো আরবিট্রাজ ফান্ড। এই দুটো ফান্ড নিয়ে করলে ভালো। ইনফ্যাক্ট একটা প্রশ্ন আমাদের কাছে এসেছিল কটা ফান্ডে ইনভেস্ট করবো, আমি এমার্জেন্সির জন্য দুটো ক্যাটাগরি বলেছিলাম। আপনি মানি মার্কেট মতো একটা ক্যাটাগরি দেখতে পারেন আর আরবিট্রাজ দেখতে পারেন। আরবিট্রাজটা কি হয়, ট্যাক্স এফিশিয়েন্ট কেন, এটা ইকুইটি দিয়ে তৈরি, কিন্তু ইকুইটির ভোলাটিলিটিটা ক্যাপড করে দেওয়া হয়, হেজিং করে থাকে ভেতরে। তো এখানে ধরুন 1 লাখ টাকা দিলেন, আমি একটু ট্যাক্সের গল্পটা বলে দিই, এখানে সুবিধা হবে। ট্যাক্সের গল্পটা খুবই আপনাদের এখানে ইম্পর্টেন্ট, একটু আলোচনা করেই দিই, তারপরে এটা শেষ করে দেবো। এক্সেলটা খুলেছি, আসছে স্ক্রিনের মধ্যে, 10টা সেকেন্ড দাঁড়াবেন। বাবা স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। দেখুন, হ্যাঁ আপনি ধরুন 1 লাখ টাকা রেখেছেন, ঠিক আছে? আমি ছোট্ট করে বলে দিই। এবার আপনি ডেট মিউচুয়াল ফান্ডে রাখলেন, আপনি আরবিট্রাজে রাখলেন, আপনি ব্যাংকের এফডি না সেভিংস অ্যাকাউন্টে রাখলেন। সেভিংস অ্যাকাউন্টে কত টাকা সুদ পাওয়া যাচ্ছে? 2.75, এসবিআই মধ্যে 2.75 মতো দিচ্ছে, ঠিক আছে? বা 3 যাই দিক না, এফডিও রাখতে পারবেন কম্পারিজন করে, যাই হোক। এবার আরবিট্রাজে কত রিটার্ন এখন চলছে আমি ধরলাম, কোনো গ্যারান্টি নেই, 7 7.5 মতো যাচ্ছে, ইলেকশন ইয়ার ভলাটিলিটি আছে, পাচ্ছেন। আর ডেট মিউচুয়াল ফান্ডও আপনার অ্যাপ্রক্সিমেটলি 6 6.5 মতো দিয়ে দেবেন, ঠিক আছে? এখানে দাদা শুধু এটা দেখলেই চলবে না, এটার সাথে যেটা দেখতে হবে আপনাকে এখানে এর ট্যাক্সেশন, এটা ট্যাক্সেশন ফ্ল্যাট 15%। এখানে এরা বিশাল একটা অ্যাডভান্টেজ হবে ট্যাক্সটা, এটা ট্যাক্সটা অ্যাজ পার স্ল্যাবস, এটা দিচ্ছে কম, তারপরে অ্যাজ পার স্ল্যাবস দেখাবে। মানে ধরুন 1 লাখ টাকা বিনিয়োগ করলে আপনি পেলেন 2750 টাকা, কথা বলছি, আপনি পেলেন 1 লাখ স্টার, এটা 2750 টাকা। এটা পুরোপুরি আপনার অ্যাজ পার দ্য ট্যাক্স ব্র্যাকেট। আপনি 30% এর ট্যাক্স ব্র্যাকেটে পড়েন, 30% এর ট্যাক্স ব্র্যাকেটে যদি আপনি পড়েন, তাহলে আপনার হয়ে যাচ্ছে এটাতে ইকুয়াল টু, আমি 30% হচ্ছে, কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে দেখুন, 30% 20 হলে 20, যাই হিসাব করুন কেন, এটা অ্যাপ্রক্সিমেটলি 825 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। আপনার নেট কত টাকা পেলেন এখান থেকে, এরকম ভাবে হিসেব করে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে 1925 টাকা পেলেন, মানে আপনার রিটার্নটা এসে গেল কত, 2.75 থেকে 1.9%। এইখানে গল্পটা দেখুন, আপনার এখানে কত টাকা হচ্ছে, প্রায় 7% মতো আপনি আর্ন করছেন এখানে, ঠিক আছে? 7% মতো হবে, 7% মতো আপনি এখানে পাচ্ছেন। আপনার ট্যাক্স কত যাচ্ছে এখানে, 15% ফ্ল্যাট যাচ্ছে, 15% 7,000 এর উপর যাচ্ছে। তাহলে কত টাকা আমি ঘরে তুলতে পারছি, 7,000 মাইনাস 1,050, ঠিক আছে? পোস্ট ট্যাক্স, ঠিক আছে? বাট ডেট মিউচুয়াল ফান্ডে করলেও আপনি যদি সেভিংস অ্যাকাউন্টের সাথে বলেন, ডেট মিউচুয়াল ফান্ডে এখন আর সেরকম বেনিফিট পাওয়া যাচ্ছে না, এখন এটা পুরো অ্যাসপাস স্ল্যাবস করে দিয়েছে, এটাও অ্যাসপাস স্ল্যাবস আগে ছিল, ঠিক আছে? এটা অ্যাসপাস স্ল্যাবস। তো এখানে আপনার যা 6% যা গল্প আছে সেই গল্পটাতেই হবে। এক সেকেন্ড,
6500 এখানে আপনার ট্যাক্স তো অ্যাজ পার স্ল্যাবস 30% হলে 30%, আমি 30% ধরেছি। সব মিলিয়ে আপনার এখানেও কত হচ্ছে 30% যদি ধরি এখানে ট্যাক্স স্টার 6500, তাহলে আপনার এখানে ট্যাক্সের গল্প যেটা আসছে দিস মাইনাস দিস। তো মোরাললেস স্যার এরকম ভাবে গল্প ভাবুন, আপনার নেট নেট এই হচ্ছে বেনিফিট, কোথায় দিলে কি হবে। তাই জন্য আমরা বলেছি যে লিকুইড মিউচুয়াল ফান্ডের সাথে আরবিট্রাজটা একটু পাঞ্চ করুন। তো সেটা এখানে আরবিট্রাজে মিনিমাম আমরা বলি 1-2 মাস রাখবেন, কিন্তু এখানে প্রোডাক্ট আছে আপনি 15 দিনের জন্য ইনভেস্ট করতে পারেন, 1 ডে টু 30 ডেজ 40 ডেজ সব। আরবিট্রাজ ফান্ডে রাখলে মিনিমাম 1 মাস বাদে তোলাটা উচিত। 3 মাস বলা হয়, আপনি 1 মাস বাদে তুললেও হবে, 1 মাস সময় দেওয়া উচিত। তো সেই হিসেবে এই হচ্ছে বেনিফিট। তো এখানে আরবিট্রাজে অবশ্যই ক্লিন বেনিফিট আছে এখানে, তাই জন্য সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখাটা যেটুকু দরকার রাখলেন, সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখাটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। উত্তরটাকে দিতে পারলাম? হ্যাঁ স্যার, এক্ষেত্রে মানে চাইলে 1 বছরও রাখা যেতে পারে তো আরবিট্রাজ ফান্ডে। আপনি মনে করলে দেখুন এমার্জেন্সি ফান্ড যে গল্পটা আছে, তো সারা জীবন এমার্জেন্সি গল্প আছে, আমি কি কোনো মাসে ভাববো এমার্জেন্সি রাখবো না? তো এটা আপনি মিউচুয়াল ফান্ডে এখানে আরবিট্রাজে মিনিমাম বলে কিছু নেই, একটা এক্সপেকটেশন সেটিং করা হয় যে 1 মাস রাখলে ভালো। আপনি মনে করলে 10 বছরও রাখতে পারেন। ওই টাকাটা ধরুন মাস কাবারি আপনার খরচা হচ্ছে 40,000, আপনাকে আমি বলছি মিনিমাম স্যার আপনি 6 মাসের টাকা রাখুন। একটু ভালো যদি চাকরি বাকরি থাকে তাহলে 6 মাস আমরা বলতেই পারি। তো 2,40,000, এখন এই 2,40,000 টাকার যে অপরচুনিটি কস্ট আপনি মাত্র 7% পাচ্ছেন, ইকুইটিতে রাখলে তো আরো বাড়তো। ওরম ভাবে ভাবলে তো চলবে না, আমাকে তো কিছু ঘরের মধ্যে ক্যাশ রাখতে হবে, সব ইকুইটিতে করে রাখবো তা তো নয়। কিন্তু আমার দেখা আছে, এটুকু বুঝতে পারি ব্যাংকে প্রচুর এরকম আমরা কেস পাই, 10 লাখ টাকা ব্যাংকে ফেলে দিয়েছে, এফডিতেই ফেলে রেখে দিয়েছে 10 লাখ টাকা, সেগুলো অপরচুনিটি কস্ট লস্ট। মাসকাবারি খরচা যেটুকু রাখলো 6 মাসের টাকা বাদ দিয়ে বাকি টাকাটা ইকুইটিতে দিয়ে দাও, ওয়েলথ ক্রিয়েশন ভালো হবে। তো সেইভাবে আপনি ভাবনা চিন্তা করবেন, আপনি দেখুন ব্যাংকে কত টাকা লুজ আছে। এবার ক্লিয়ার? আরবিট্রাজে আপনি ইনভেস্ট করে রাখুন না 10 বছর 15 বছর কিছু ব্যাপার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্রশ্নটা বলার জন্য ধন্যবাদ। আজকে দাদা 22:10 হয়ে গেল, আমরা শেষ করছি। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আমাদের ক্লাস চলছে, হোয়াটসঅ্যাপে আসবেন, প্রশ্ন করুন। ক্লাস আমাদের শেষ হচ্ছে না, ইট ইজ অলওয়েজ আপ এন্ড অন। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। স্টপ প্রেজেন্টিং। ভিক্টর স্যার আছেন কি? ভিক্টর স্যার? হ্যাঁ আছি। ভিক্টর স্যার বেরিয়ে গেছেন, লিভ করেছেন। আচ্ছা স্যার, অনেক আছে। ঠিক আছে, আমরা শেষ করছি, পরবর্তীকালে তাহলে দেখে নেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।